বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি পেনিক টু পাস উইথ জীবন ভাইয়ার আজকের ক্লাসে নিয়ে আসছি তোমাদের জন্য এসএসসি বায়োলজির একটি অত্যন্ত মজাদার, সুন্দর এবং ফুটফুটে একটি অধ্যায়, জীবে পরিবহন। এই অধ্যায়ে তোমাদের রয়েছে অসংখ্য সংশয়, ভয়, ভীতি। আজকের ক্লাসে এই অধ্যায় নিয়ে তোমাদের যত সংশয় এবং ভয়ভীতি আছে, সকল ভয়ভীতি আজকের ক্লাসে আমরা দূর করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে থাকবে উদ্ভিদ ও পানির মধ্যে রিলেশন। উদ্ভিদ এবং পানির মধ্যে যে সম্পর্ক আছে, আন্তঃসম্পর্ক, এবং আহ, এই যে উদ্ভিদ এবং পানির মধ্যে যে আন্তঃসম্পর্ক আছে, এই আন্তঃসম্পর্ক নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। তারপরে আসো প্রশোধন। আমরা উদ্ভিদ এবং পানি সম্পর্কে, উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা তার পরবর্তী আলোচনা করব প্রশোধন নিয়ে। প্রশোধন জিনিসটা হচ্ছে কি, উদ্ভিদ কিভাবে তার শরীর থেকে পানি ত্যাগ করে, এই প্রক্রিয়াটা হচ্ছে প্রশোধন। সো আমরা উদ্ভিদ ও পানির মধ্যে রিলেশন করার পরে আমরা পড়ব উদ্ভিদের প্রশোধন। এখান থেকে খ নম্বরের জন্য প্রশোধনটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তুমি যদি 2 স্টার দাও। আর উদ্ভিদ ও পানি সম্পর্কে এখানে 1 স্টার দাও। এখানে আছে আমাদের ইনোভেশন, ব্যাপন, অভিশ্রবণ। এখান থেকে অভিশ্রবণটা একটু ইম্পর্টেন্ট। ওকে। তারপরে রয়েছে ব্লাড মেজার কম্পোনেন্টস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য, শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য এবং অনুচক্রিকার বৈশিষ্ট্য, এগুলা অলমোস্ট আমাদের পরীক্ষায় আসবেই আসবে। তারপরে রয়েছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। অবশ্যই আমাদের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ পড়তে হবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ থেকে আমাদের প্রশ্ন আসবে। এখানে এই অধ্যায় কেন, তোমাদের সমস্ত বায়োলজি বইতে যদি ইম্পর্টেন্ট কোনো একটা জায়গা থাকে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে যত কথাবার্তা আছে সবগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর রয়েছে হৃৎপিণ্ডের কাজ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি দিয়ে দিলাম 5 স্টার। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং 3 স্টার দাও, কারণ ব্লাড গ্রুপিংটাও হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। তারপর আমরা দুইটা রোগ নিয়ে আলোচনা করবো, ব্লাড প্রেশার, তারপর কোলেস্টেরল নিয়ে একটু আলোচনা করবো। কোলেস্টেরল 1 স্টার দাও। হার্ট অ্যাটাক আর হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায়। মোটামুটি আমি আমার সাজেশন অনুযায়ী তোমাকে 10টা সাজেশন দিলাম। তুমি অধ্যায় থেকে এই 10টা টপিক যদি ভালো করে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো আমরা এখন একটা একটা করে একটা একটা টপিক ধরে ধরে আমরা সলভ করব। সো প্রথমে ফার্স্ট টপিক। প্রথম টপিকটা হচ্ছে উদ্ভিদ ও পানির মধ্যে রিলেশন। উদ্ভিদ ও পানির মধ্যে সম্পর্ক। পানির মধ্যে সম্পর্ক। উদ্ভিদ কোন প্রক্রিয়া পানি শোষণ করে, আবার 3টা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে ইমোবাইবেশন। আমি যখন বায়োলজি পড়াবো, প্রত্যেকটা জিনিস তুমি নোট করবা। যার জন্য নোট করার একটা সুবিধা কি, তুমি যদি পরীক্ষার আগের দিন রাত্রে শুধুমাত্র নোট খাতাটা একবার দেখে যাও, তাহলে সবগুলো কনসেপ্ট তোমার মাথার উপর মধ্যে অলরেডি রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো নোট করার অনেক উপকারিতা আছে। বায়োলজি কোন সাবজেক্ট নোট না করলেও অ্যাটলিস্ট বায়োলজিটা নোট করবা। ইনোভেশন, তারপর হয়েছে ব্যাপন। ব্যাপন। আর তারপর হচ্ছে অভিশ্রবণ। অভিশ্রবণ। সো আমরা একটা একটা করে আলোচনা করব যে আমাদের ইনোভেশন কি, ব্যাপন কি এবং অভিশ্রবণটা কি। প্রথমে আসি ইনোভেশন নিয়ে। ইনোভেশন প্রক্রিয়াটা কেমন? মনে করো একটি আধা শুকনো বা কলাডাল ধর্মী একটা পদার্থ আমাদের যে বসত বাড়িতে, যখন আমাদের এই যে দেয়ালে দেয়ালে যখন সিমেন্ট লাগায়, তখন দেখবা কি সিমেন্ট লাগানোর পরে একটা ফিনিশিং দেওয়া হয়। একটা একটা ফোম আছে, এরকম একটা ফোম দেখা যায়, একটা ফোমের একটা খণ্ড। এই ফোম থেকে ফিনিশিং দেওয়া হয়। তো এই ফোমটা যখন পানিতে ভিজানো হয়, অথবা দেখা যায় যারা মাছ বিক্রি করে তাদের কাছে গেলে দেখা যায় যে তারা মাছের মধ্যে যে পানি দেওয়া থাকে এই ডালার মধ্যে, এই পানি শুকানোর জন্য তারা ফোম ইউজ করে। তো এই ফোমটা হচ্ছে একটা আধা শুকনা বা ক্লোরাইডাজমি পদার্থ। এই ফোম দিয়ে কি করা যায়, তুমি একটা পানির মধ্যে ভিজিয়ে রাখলা, পানিটা সম্পূর্ণ পানি শুষে নেবে, তারপর বাহিনী পানিটা ফেলে দিলা, এই ফোমের কাজ। তাহলে ইনোভেশন প্রক্রিয়ার কাজটা কেমন? ইনোভেশন প্রক্রিয়া হচ্ছে এটি আধা শুকনো বা ক্লোরাইডাজমি পদার্থ। কি পদার্থ? আধা শুকনা। আধা শুকনা বা ক্লোরাইডাজমি পদার্থ ধর্মী পদার্থ। এটা হচ্ছে কাঠ। এটা কি? কাঠ। মূলত একটা গাছ একটা আধা শুকনো বা ক্লোরাইডাজমি পদার্থ হিসেবে কাজ করবে, এবং এই যে গাছের মূলের যে আশেপাশে যে পানিগুলো আছে, ও এই প্রক্রিয়ার মাধ্যমে পানিগুলো শুষে নেয়। এটাই হচ্ছে ইনোভেশন প্রক্রিয়া।
বুঝছো? আমি আবার একটু ক্লিয়ার করি। একটা গাছের মূল একটা গাছের মূল বা মূলরম গুলো কাজ করবে ক্লোরাইডোধর্মী পদার্থ হিসেবে কাজ করবে এবং এর আশেপাশে যতগুলো পানি আছে এই পানিগুলো শুষে নেবে। এই যে পানি শোষণের প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের ইমোবাইবেশন প্রক্রিয়া। ওকে, তারপরে আসি ব্যাপন নিয়ে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট খ নম্বরের জন্য ক নম্বরের জন্য আসতে পারে। আমি জাস্ট একটু আলোচনা করে দেবো। আমাদের মেইন পড়াশোনা হচ্ছে হৃৎপিণ্ড থেকে, ঠিক আছে? তারপর আসো ব্লাড নিয়ে, এই ব্যাপন। ব্যাপন প্রক্রিয়াটা কেমন? তুমি বাসায় দেখবা, বাসায় যদি ন্যাপথালিন থাকে, ন্যাপথালিন, তারপরে কর্পূর, এগুলো দেখবা কি বাসার এক কোনায় তুমি রাখা আছে, একবার সমস্ত ঘরে গন্ধ ছড়াই পড়ছে, ঠিক আছে? অথবা তুমি যে পারফিউম ইউজ করো, তুমি দেখবা তোমার বড় বোন বা বড় ভাই বা তোমার আম্মু আব্বু অথবা এনি এনি আদার পার্সন একটু পারফিউম ইউজ করে, তা দেখা গেছে সমস্ত ঘরের মধ্যে মোটামুটি কিছু সময়ের জন্য গন্ধটা ছড়াই যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে? সো উদ্ভিদের ব্যাপন প্রক্রিয়ার মানে পানিটা যেভাবে ব্যাপিত হয়, এই ব্যাপিত প্রক্রিয়ার মাধ্যমে, পানির ব্যাপিত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ যে পানিটা শোষণ করে নেয়, এটা হচ্ছে একটা ব্যাপন প্রক্রিয়া। অর্থাৎ উদ্ভিদের মূল রম পানিগুলো দেখবে, দেখার পরে এই পানিগুলো উদ্ভিদের মূল চারপাশে ছড়িয়ে পড়বে এবং মূল রম সেই পানিগুলো শোষণ করে উদ্ভিদের সমস্ত দেহে পরিবহন করবে। এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। এই প্রক্রিয়ার নাম কি? ব্যাপন। তার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ব্যাপন মানে হচ্ছে কি? ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ওকে, তারপরে আসে অভিস্রবণ। আমরা আলোচনা করবো এখন একটু অভিস্রবণ নিয়ে। অভিস্রবণ কি, ঠিক আছে? যে হোয়াট ইজ অভিস্রবণ? তুমি দেখবা কিসমিস, তুমি কতগুলি কিসমিস পানিতে ভিজিয়ে রাখলা। কি করলা? কতগুলি কিসমিস পানিতে ভিজিয়ে রাখলা। তুমি দেখবা কি এই কিসমিস গুলা কিছু সময় পর পানিগুলা গ্রহণ করে টস টস হয়ে যাবে, একেবারে ফুলে ফেপে আবার সেই আগের মতো আঙ্গুর যেরকম ছিল সেরকম আঙ্গুরের মতো না হলেও মোটামুটি একটা গোল হবে, মানে পানি শুষে নেবে। অথবা আমরা যখন সেমাই খাই, দেখা গেছে যখন আমরা ঝোল ঝোল সেমাই খাই, তখন দেখা গেছে এর মধ্যে যে কিসমিস গুলো দেওয়া হয় প্রত্যেকটা কিসমিস গুলো ফুলে টসটসে হয়ে যায়। এই কিসমিস যে প্রক্রিয়া পানি শোষণ করে, এটাই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অর্থাৎ একটা বৈষম্যবেদ্য পর্দা বা সেলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন থাকবে, ঠিক আছে? বৈষম্যবেদ্য পর্দা, বৈষম্যবেদ্য পর্দা, একটা বৈষম্যবেদ্য পর্দা থাকে। এর এক পাশে আমরা একটা দ্রবণ নিই এবং ওই দ্রবণের একটা দ্রাবক নিই, ঠিক আছে? মনে করো পানি, এখানে দ্রবণটা হবে পানি আর দ্রাবক হচ্ছে কি ওই দ্রবণের দ্রাবক, অর্থাৎ পানির একটা পানি, দ্রব, দ্রাবক, ঠিক আছে? আমরা দ্রবণ নিলাম পানি এবং পানির একটি দ্রাবক নিলাম। এখন এদের মাঝখানে একটা পর্দা কাজ করে। যেমন কিসমিসের যে যে চারপাশে যে ত্বকটা আছে, এই ত্বকটা যেরকম একটা মেমব্রেন পর্দা হিসেবে কাজ করছে, ঠিক তেমন উদ্ভিদের মূলরমের যে মূলের আশেপাশে যে অঞ্চলটা থাকে, ত্বকটা থাকে, মূলের যে ত্বক, এই ত্বকটা সেলিএক্টিভলি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ বৈষম্যবেদ্য পর্দার মতো আচরণ করে এবং পানিগুলা উচ্চ ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। কি বললাম? কম ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। তাহলে পানির ঘনত্ব যা, তার থেকে কাঠের ঘনত্ব হচ্ছে বেশি, তো কম ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে দিকে ধাবিত হয়। উদ্ভিদের মূলরম ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানি শুষে নেয়। এই হচ্ছে উদ্ভিদের মূলত পানি শোষণ। পানি শোষণটা হচ্ছে তিন প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো প্রশোধন নিয়ে। তাহলে আমাদের অলরেডি এক নম্বর কিন্তু ডান, ঠিক আছে? তো আমরা বই থেকে একটু ভালো করে পড়ে নিবা। এখান থেকে ক নম্বরের জন্য প্রশ্ন আসবে, খ নম্বরের জন্য প্রশ্ন আসবে, ঠিক আছে? এর বেশি কিছু না, তাও ইম্পর্টেন্ট নাই, কেউ সেরকম একটা ইম্পর্টেন্ট না। আমরা প্রশোধনটাকে একটু ভালো করে একটু পড়ার চেষ্টা করি। আমার টার্গেট হচ্ছে এক ক্লাসের মধ্যে তোমাদের এই 10টা টপিক পড়িয়ে দেওয়া। যদি নাই পারি আমরা, তাহলে আমরা হৃৎপিণ্ডের কাজ পর্যন্ত আজকে করে রাখবো। তারপর ব্লাড গ্রুপিং থেকে আমরা কালকে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আদান দিচ্ছে, সো একটু ব্রেক নিলাম। এখন দেখো প্রশোধন প্রক্রিয়া, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের প্রশোধন প্রক্রিয়া। প্রশোধন উদ্ভিদের, আমরা এতক্ষণ হিমোবাইবেশন, ব্যাপন, অভিস্রবণ এইসব প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ পানি শোষণটা আমরা দেখছি যে উদ্ভিদ কিভাবে পানিগুলো শোষণ করে। এখন পানি শোষণ করলো, তার দেহের সমস্ত জায়গায় পরিবাহিত হলো। এখন সব পানি কি ওর ব্যবহার করতে লাগবে? মানুষ সব পানি কি ইউজ হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, কিছু পানি ওর দেহ থেকে বের করে দেবে। এখন উদ্ভিদের পানি বের করে দেয়, এই প্রক্রিয়া আমরা আগে করছি না? আমরা যখন ক্লাস 8-এ 6-7-এ আমরা ওখান থেকে করে আসছি যে তুমি যদি একটা গাছের পাতার উপরে তুমি যদি একটা পলিথিন দিয়ে রাখো, তাহলে তুমি একদিন পরে দিয়ে চেক করবা, দেখবা কি পলিথিনের উপর দেখবা বাষ্পাখা দ্বারা পানিগুলো লেগে আছে, ঠিক আছে? এই প্রক্রিয়া দ্বারা
এই প্রক্রিয়া দ্বারা আমরা এটাই বুঝলাম যে উদ্ভিদ তার দেহ থেকে অবশিষ্ট পানি, ব্যবহারের পর অবশিষ্ট পানিগুলো ত্যাগ করে দেয়। এই ত্যাগ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে প্রশোধন। প্রশোধন হয় মোট 3টি উপায়। কতটি উপায়? মোট 3টি উপায়। কি কি? কিউটিকুলার প্রশোধন। কি নাম? নামগুলো লেখো। কিউটিকুলার প্রশোধন, কিউটিকুলার প্রশোধন। তারপর কি আছে বলো? লেন্টিকুলার প্রশোধন, লেন্টিকুলার কিউটিকুলার প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন, আর হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন। পত্ররন্ধ্রীয় প্রশোধন। আগে আমরা একটু পড়ি পত্ররন্ধ্রীয় প্রশোধন কোথায় কোথায় হয়। মনে রাখবা ফুলের পাপড়ি কোথায় কোথায়, নামগুলো সব মুখস্থ রাখবা এমসিকিউর জন্য। ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি, পাতা, পাতা আর গাছের কচিকাণ্ড। কোথায়? কচিকাণ্ড। এই সকল জায়গায় পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়। কি হয়? পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়। এবং এখানে প্রশোধনের হার কত জানো? 90 থেকে 95 ভাগ। কতটুকু? 90 থেকে 95%। 90 থেকে 95%। পত্ররন্ধ্র কোথায় থাকে জানো? এখানে আলোচনা করি যে আমাদের পত্ররন্ধ্র কোথায় থাকে। উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে উদ্ভিদের পাতায়। কোথায়? উদ্ভিদের পাতায়। এখানে দুটি রক্ষী কোষ থাকে, অর্থাৎ গার্ড সেল। কি থাকে? থাকে গার্ড সেল। গার্ড সেল, দুটি রক্ষী কোষ থাকে। দেখতে হচ্ছে এরকম, এরকম দেখা যায়। এখানে দুইটা গার্ড সেল থাকে। একটা যখন খোলা থাকে, আরেকটা থাকে তখন বন্ধ। কি বললাম? যখন একটা খোলা থাকে তখন আরেকটা কি থাকে? একটা বন্ধ থাকে। দেখো এটা খোলা আছে, এটা উন্মুক্ত। খোলা মানে হচ্ছে বায়োলজিক্যাল ভাষায় খোলা মানে হচ্ছে উন্মুক্ত, আর এটা হচ্ছে বন্ধ। ঠিক আছে? তো দুটি গার্ড সেল থাকে। কটা গার্ড সেল থাকে? দুইটা গার্ড সেল থাকে। এই দুটি গার্ড সেলের মাধ্যমে পানি বাইরে বের হয়ে যায়। দেখো এটা খোলা আছে, যেহেতু এটা খোলা আছে তার মানে এখান থেকে পানি বাইরে বের হয়ে আসবে, এটা থেকে বের হতে পারবে না। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন এটা থেকে পানি বের হবে। এই হচ্ছে আমাদের পত্ররন্ধ্রীয় প্রশোধন। ঠিক আছে? বাকিটুকু বই থেকে আমি পড়ানোর পরে বই থেকে সুন্দর করে একটা রিভিশন দিবা, ভালো করে বইটা একবার কমপ্লিট করবা। তারপরে আসো কিউটিকুলার প্রশোধন। কোথায় প্রশোধন? কিউটিকুলার প্রশোধন। কিউটিকুলার প্রশোধন হয় কোথায় ভাইয়া? এক কথায় পাতায়। কোথায় হয়? পাতায়। পাতার মধ্যে কিউটিকল দেখা যায়। পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায়। পাতার মাথায় মাথায় ছোট ছোট ছিদ্র দেখা যায়, এগুলো হচ্ছে কিউটিকল। এই ছিদ্রগুলোকে বলা হয় কিউটিকল। উদ্ভিদের দেহের অপ্রয়োজনীয় পানি, আমি যে বললাম একটু আগে যে প্রথমে তুমি প্রশোধন কিভাবে বুঝবা, যে তুমি একটা পাতার মধ্যে তুমি একটা পলিথিন দিয়ে দাও, তাই না? তো তুমি যদি একটা পাতার মধ্যে পলিথিন দিয়ে দাও, সেখানে যে প্রশোধনটা হবে, পানি বের হয়ে যাবে বাষ্প আকারে, সেটাই হচ্ছে কিউটিকুলার প্রশোধন। এটার নাম কি? কিউটিকুলার প্রশোধন। এটা হয় কোথায়? এটা হয় উদ্ভিদের পাতায়। এটা হয় কোথায়? এটা হয় উদ্ভিদের পাতায়। বুঝছো? তারপরে হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন হয় কোথায়? কাণ্ডে। কোথায় হয়? কাণ্ডে। কোথায় হয়? কাণ্ডে। যেখানে কাণ্ড আছে সেখানেই হবে লেন্টিকুলার প্রশোধন। অর্থাৎ কাণ্ডের একটা বাকল থাকে। আমরা জানি যে কোনো গাছের বাকল থাকে, কাণ্ড থাকে। এই কাণ্ডের যে বাকলগুলি আছে, এই বাকল ফেরে, বাকল ছিঁড়ে যায়, ফুকা হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ওখানে। ঠিক আছে? তো বাকলের গোড়া থেকে ছিদ্র হয়, ছোট ছোট দেখা যায়, এরকম থাকে। মনে হয় এটা একটা লাইক একটা গাছ, এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে বাকল। এই বাকলের এখান থেকে এরকম ছোট ছোট ছিদ্র দেখা যায়। ছোট ছোট ছিদ্র পথে উদ্ভিদ দেহের পানি বাহিরে উন্মুক্ত হয়, বাহিরে বের হয়ে যায়। এই যে প্রক্রিয়া, উদ্ভিদ যে এই প্রক্রিয়ায় যে পানিগুলো বের করে দেয় এটাই হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। অর্থাৎ কাণ্ডের বাকল ফিরে লেন্টিসেল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সৃষ্টি হয় লেন্টিসেল, এবং লেন্টিসেল থেকে উদ্ভিদের বাহ্যিক যে পানি আছে, পানি বের হয়ে যায়। ঠিক আছে? সো মনে রাখতে হবে আমাদের যে কিউটিকুলার প্রশোধন হয় পাতায়, পত্ররন্ধ্রী প্রশোধন হয় পত্র। দেখো পত্র মানে হচ্ছে কিন্তু পাতা, মানে পত্ররন্ধ্রী প্রশোধন হয় কোথায়? ফুলের পাপড়ি, পাতা এবং কচি কাণ্ডে। আর লেন্টিকুলার প্রশোধন হয় কোথায়? কাণ্ডে। কোথায় হয়? কাণ্ডে। কোথায় হয় বলো? কাণ্ডে। ঠিক আছে? সো এই যে প্রশোধন প্রক্রিয়াটা, এটা সুন্দর করে ভালো করে বই থেকে পড়বা, এবং এইগুলো যেন আর ভুল না করি আমরা, যে কোনটা পাতায় হয়। এমসিকিউতে আসতে পারি আমরা সব ঘোরাই ফেলাই। ঠিক আছে? যে কোনটা হচ্ছে আমাদের লেন্টিকুলার প্রশোধন, এটা হয় কোথায়? পাতায়, কচি কাণ্ডে। তারপরে আমরা আন্দাজে টিকগুলো দাগাই আসি। ঠিক আছে? রেজাল্ট হচ্ছে কি? দিন শেষে 0। ঠিক হবে? এমসিকিউ হবে উল্টো পাল্টা। ঠিক আছে? এখন আমরা পড়বো আমাদের এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই অধ্যায়ের জন্য না, সমস্ত বায়োলজি বইতে
একেবারে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ব্লাড মেজর কম্পোনেন্ট, অর্থাৎ রক্তের উপাদান। ঠিক আছে, আমি রক্ত নিয়ে আলোচনা শুরু করি। দেখো, এই হচ্ছে রক্ত, এর নাম কি? রক্ত। রক্ত কয়টি উপাদান নিয়ে গঠিত? বলো ভাইয়া, রক্ত কয়টি উপাদান নিয়ে গঠিত? তো হচ্ছে ভাইয়া দুইটি উপাদান নিয়ে গঠিত। কি কি? রক্তরস। কি নাম? রক্তরস। রক্তরস বা প্লাজমা, সুন্দর করে একটু লিখি, রক্তরস। রক্তরস। আর একটা হচ্ছে রক্তকণিকা। আরেকটা কি? আরেকটা হচ্ছে রক্তকণিকা। বুঝলাম? কয়টি উপাদান নিয়ে গঠিত? দুটি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস নিয়ে আমাদের বইতে কোনো কথাবার্তা নাই, বা এখানে বেশি কিছু বলে নাই, সুতরাং আমরা এখানে বেশি একটা গুরুত্ব দিব না। আমাদের মোট ইম্পর্টেন্স হচ্ছে রক্তকণিকা, আমরা এখানে আলোচনা করব। এখন তুমি রক্তরস দেখে কি করতে পারো? রক্তরসের উপাদানগুলো কি কি আছে এটা বাসায় বসে একবার রিডিং। এটা কি একবার রিডিং? রক্তরসের উপাদানগুলো বাসায় বসে একবার রিডিং করবা। ওকে ফাইন, আরো কিছু লাগবে না ওখান থেকে। ঠিক আছে। রক্তকণিকা। রক্তকণিকা হয় তিন প্রকার। কত প্রকার হয় ভাইয়া? হয় তিন প্রকার। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। ঠিক আছে। ডাব্লিউবিসি এবং আরবিসি। চিনো ডাব্লিউবিসি কোনটা, আরবিসি কোনটা? আমি একটু দূরে দূরে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এখানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর লাস্টে হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে। লোহিত রক্তকণিকাকে আমরা আরবিসি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আরবিসি। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসেল। ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেল। রেড ব্লাড কর্পাসেল। আমরা শীতলকে বলি আমরা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল। আর লাস্টে হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। ঠিক আছে। সো লোহিত রক্তকণিকা নিয়ে আমরা একটু প্রথমে একটু দেখি যে লোহিত রক্তকণিকা জিনিসটা কেমন। লোহিত রক্তকণিকায় যে সকল বৈশিষ্ট্য আছে, ও আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো তো পড়বো আলাদা তারপরে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা পড়বো, এখনই পড়বো। ঠিক আছে। তো আছে, তারপর আছে আমাদের শ্বেত রক্তকণিকা, আর তারপর আছে অনুচক্রিকা। দেখো, শ্বেত রক্তকণিকা দুই উপাদান হয়, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। কি কি? একটা হচ্ছে দানাদার, একটা কি? একটা হচ্ছে দানাদার, আর একটা হচ্ছে অদানাদার। কি পেলাম ভাইয়া? একটা হচ্ছে দানাদার উপাদান, একটা হচ্ছে অদানাদার উপাদান। দানাদার মানে কি? দানাদার উপাদানগুলোর মধ্যে কি কি আছে? আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তুমি একটা নোট রাখো, একটা নোট রাখো। নোটটা হচ্ছে কি? বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল কোন কোন ওয়ার্ডে, ওয়ার্ডের শেষে ফিল যদি থাকে, ফিল, ফিল, ফিল থাকলে তা দানাদার। তা কেমন হবে? তা হবে দানাদার। এগুলো হচ্ছে নোট। ঠিক আছে, এইগুলো নোটগুলো তোমার অত্যন্ত ভালো করে জানা উচিত, যে বায়োলজিক্যাল কোন ওয়ার্ডের শেষে যদি ফিল থাকে তাহলে সেগুলি হচ্ছে দানাদার। এগুলো হচ্ছে মনে রাখার ট্রিক্স। ভাইয়া বায়োলজি কোনো কঠিন না, বায়োলজি নট ডিফিকাল্ট, ইট ইজ টু মাচ ইজি। যদি তুমি সুন্দর করে তোমার মাথা যদি ঠিক রাখো, কনসেপ্ট গুলো যদি তুমি ধরতে পারো যে ঠিকঠাক মতো, তাহলে তোমার কাছে বায়োলজি কোনো ব্যাপারই না। বুঝছো? সো দানাদার মধ্যে কি কি আছে? আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। কি কি আছে? নিউট্রোফিল, তারপর আছে ইউসিনোফিল, ইউসিনোফিল, আর তারপর লাস্টে হচ্ছে বেসোফিল, বেসোফিল। ঠিক আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদারের মধ্যে কি কি আছে? মনোসাইট এবং লিম্ফোসাইট, লিম্ফোসাইট। কোন কোন বইতে এটাকে লেখছে লিম্ফোসাইট, আর কোন কোন বইতে এটা লেখছে নিম্ফোসাইট। তুমি যেটা লেখো অসুবিধা নাই। যেমন আমাদের কোষ বিভাজন অধ্যায় আমরা পড়ি না? কোষ বিভাজন অধ্যায় আমরা পড়ছিলাম কি? মায়োসিস বা মিওসিস। সো মায়োসিস হচ্ছে, মিওসিস হচ্ছে। ঠিক আছে। সো এই নাম নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো দ্বিমত নাই। যারা বলে লিম্ফোসাইট, ওকে, তারা ঠিক আছে। যারা বলে নিম্ফোসাইট, তারাও ঠিক আছে। ওকে, লিম্ফোসাইট, মনোসাইট।
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রক্তের উপাদান। রক্তের পিএইচ কত বলো? রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। একেবারে সুন্দর করে মুখস্থ করে রাখবা যে রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। সো এই ছিল আমাদের আমাদের মূলত রক্তের যে মেজর কম্পোনেন্টস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ঠিক আছে, যে আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা। ওকে, এখন আমরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়ব একটা একটা করে। ফার্স্টলি পড়ব আমরা লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য, তারপর অনুচক্রিকা, তারপরে শ্বেত রক্তকণিকা, তারপরে পড়বো আমরা অনুচক্রিকা। ওকে, লেটস গো। এবারে আমরা পড়ব আমাদের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। কি পড়বো আমরা? আমরা পড়বো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। ঠিক আছে, লোহিত রক্তকণিকা প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালো করে করে পড়বা। ঠিক আছে, লোহিত রক্তকণিকা। এক নম্বর বৈশিষ্ট্য কি ভাইয়া বলো? লেখো, নিউক্লিয়াস থাকে না। এক নম্বর বৈশিষ্ট্য লেখো আগে, যে নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। নম্বর 2 নম্বর বৈশিষ্ট্য বলো। ফার্স্ট বৈশিষ্ট্য কি? একবার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকায় কি থাকে? থাকে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে, যার কারণে রক্তকে লাল দেখায়। কি দেখায়? যার কারণে রক্তকে লাল দেখায়। যার কারণে রক্তকে লাল দেখায়। ঠিক আছে, কি রক্ত কি মনে হয়? রক্তের কালার কি? নীল কালার নাকি না সবুজ কালার? রক্তের কালার কি? রক্তের কালার হচ্ছে লাল। কিভাবে দেখায়? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত কেমন দেখায়? তো রক্তের কাছে লাল। হিমোগ্লোবিন বুঝো? হিমোগ্লোবিন একটু দেখাই আমি। দেখো এই হিমোগ্লোবিন ভাঙাও। হিমোগ্লোবিনকে ভাঙাও। প্রথমে হিম। হিম মানে হচ্ছে কি? Fe2+ আয়ন। কি আয়ন? Fe2+ আয়ন। আর গ্লোবিন মানে হচ্ছে কি? গ্লোবিন মানে হচ্ছে আমিষ ও প্রোটিন। কি গ্লোবিন মানে কি? গ্লোবিন মানে হচ্ছে আমিষ ও প্রোটিন। আমিষ বা প্রোটিন। বুঝছো? সো লোহিত রক্তকণিকা একই সাথে চারাণু কার্বন ডাইঅক্সাইড, চারাণু কার্বন ডাইঅক্সাইড ও পানি, চারাণু কার্বন ডাইঅক্সাইড ও পানি, চারাণু অক্সিজেন, এই ধীরে ধীরে ভুল লেখাম নাকি? চারাণু অক্সিজেন ও এক অণু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড একই সাথে পরিবহন করতে পারে। কি করতে পারে? একই সাথে পরিবহন করতে পারে। একই সাথে পরিবহন করতে পারে। বুঝছো? কি করতে পারে? একই সাথে চারাণু অক্সিজেন এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড একই সাথে পরিবহন করতে পারে। ওকে, তারপর কি লেখা যায়? এদের মধ্যে থাকে কি থাকে না জানো? লোহিত রত্নকণিকার মধ্যে থাকে বাইকার্বনেট। কি থাকে? থাকে বাইকার্বনেট। কলমে এই ঝামেলা করে। এদের মধ্যে কি থাকে? থাকে বাইকার্বনেট। কি থাকে? থাকে বাইকার্বনেট। এই বাইকার্বনেট কি করে জানো? বাফার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বাফার হিসেবে কাজ করে। বাফার হিসেবে কাজ করে। বাফার হিসেবে কাজ করে। এখন কোশ্চেন করো ভাইয়াকে যে ভাইয়া বাফার কি? আপনি যে লিখলেন এদের মধ্যে থাকে বাইকার্বনেট, বাফার হিসেবে কাজ করে। বাফারটা কি? বাফার হচ্ছে, যারা কেমিস্ট্রি ভালো পারো বা ভালো পারার দরকার নাই, আগে শোনো। তুমি একটা পাত্রের মধ্যে একটা দ্রবণ নিলা। কি নিলা? একটা দ্রবণ নিলা। এই দ্রবণের মধ্যে তুমি অন্য একটা দ্রবণ যোগ করবা, অতি সামান্য পরিমাণ যোগ করবা, যাতে করে ওই দ্রবণের পিএইচ কোনো পরিবর্তন না হয়। কথাটা বোঝা নাই? ধরো তুমি একটা দ্রবণ নিলা, পানির সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলা। এর মধ্যে তুমি সামান্য পরিমাণে চিনি চিনি মিক্স করলা, কিন্তু এই চিনি মিক্স করার কারণে ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এত সামান্য তুমি যোগ করবা যাতে করে ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? তো এই যে তুমি যে বস্তুটা তুমি মিশাইলা, এটাই হচ্ছে বাফার। তো এর মধ্যে থাকে বাইকার্বনেট থাকে। এই বাইকার্বনেট মানে HCO3, ঠিক আছে? HCO3 থাকে বাইকার্বনেট। এই বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করে, HCO3-। ওকে, তারপরে 6 নম্বর আমরা কি লিখতে পারি? 6 নম্বর লিখতে পারো যে এই যে লোহিত রক্তকণিকা বা আরবিসি,
এটা যদি কমে যায়, কি করে, যদি কমে যায় তাহলে সেটাকে বলা হয় কি, বলা হয় অ্যানিমিয়া। কি বলা হয়, বলা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, বা রক্ত স্বল্পতা। কি বলা হয়, বলা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। আর যদি বেড়ে যায়, আর যদি বেড়ে যায়, ধরো আরবিসি ধরো মানুষের রক্তে বেড়ে গেল, কি করলো, বেড়ে গেল। সো এই যে বেড়ে যায় বা বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথেমিয়া। কি বলা হয়, বলা হয় পলিসাইথেমিয়া। কি বলা হয়, বলা হয় পলিসাইথেমিয়া। কি বলা হয়, বলা হয় পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া কি বলা হয়, বলা হয় পলিসাইথেমিয়া। তারপর আমরা এই যে 7টা বৈশিষ্ট্য বললাম, এর মাঝে আমি টুকটাক অনেক কিছু কথাবার্তা বলেছি। তুমি এগুলো লিখে দাও পরীক্ষায়, তো সিকিউতে যদি আসে তাহলে এখান থেকে তুমি মোটামুটি 4টা লিখলা, প্রত্যেকটা থেকে তুমি 4টা 5টা লিখলা, তাইলেই এনাফ হয়ে গেল। ওকে, তো লোহিত প্রাথমিকের বৈশিষ্ট্য পড়ার পরে কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, একটা বৈশিষ্ট্য, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। তারপর কি থাকে, দানাদার ও অদানাদার উপাদান থাকে। কি থাকে, দানাদার অদানাদার উপাদান থাকে। তুমি সুন্দর করে একটা করে লিখে দেবা যে দানাদার উপাদান ব্র্যাকেটে লিখে দেবা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল থাকে। আর অদানাদার উপাদান থাকে, যেমন কি থাকে, লিম্ফোসাইট এবং মনোসাইট থাকে। ওকে, তারপর লাস্টে তুমি কি লিখতে পারো, লাস্টে লিখতে পারো, কি লিখতে পারো বলো, আমাদের ছিল নিউট্রোফিল। কি ছিল আমাদের, নিউট্রোফিল। এই নিউট্রোফিল ও মনোসাইট, মনোসাইট এই দুইজনে মিলে আমাদের কি করবে বলতে পারো, রক্ত দেহের ভিতর যেমন পাতে দেয় না। ঠিক আছে, আমি একটু শিওর হয়ে দাঁড়াও। নিউট্রোফিল ও মনোসাইট, হ্যাঁ, নিউট্রোফিল এবং মনোসাইট, এরা কি করে, এরা জীবাণু বক্ষণ করে। কি করে, জীবাণু বক্ষণ করে, জীবাণু বক্ষণ করে। কোন প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। আমরা যখন আমাদের কোষীয় অঙ্গাণু যখন পড়ছিলাম, তখন আমরা সেখানে পড়ছিলাম যে লাইসোসোম, লাইসোসোম কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে বক্ষণ করে। ঠিক আছে, সো বায়োলজিক্যালি যেখানেই বলবা দেখবা যে জীবাণু বক্ষণ, তাহলে সেখানেই বুঝবা যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। মনে করো একটা জীবাণু, লাইক এটা একটা জীবাণু। ঠিক আছে, এটাকে বক্ষণ করবে কিভাবে, দেখো, নিউট্রোফিল বা ইওসিনোফিল উপাদানগুলো এখানে থাকবে। এটা একটা নিউট্রোফিল বা ইওসিনোফিলের একটা উপাদান। ঠিক আছে, ও জীবাণু দেখলো, প্রথমে ওর কাছে যাবে, বন্ধু হয়ে যাবে, যে হ্যাঁ এই বন্ধু আসো মোলাকাত করি আমরা। ঠিক আছে, হ্যাঁ এই বন্ধু আসো, আসো আমরা মোলাকাত করি। এইভাবে হাত বাড়াই দিবে, বলবে আসো বুকে আসো আমরা একটু মোলাকাত করি। ঠিক আছে, সো নামমাত্র মোলাকাত। ঠিক আছে, করবে বেইমানি। আস্তে 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 ওর মধ্যে ওরা এইভাবে ঢুকে গেল। ঠিক আছে, একটা সময় একেবারে সিল করে দেবে, মানে টোটালি ওরে এই দেহের ভিতরে ঢুকাই ফেলো। এখন কাজ কি, ওকে শুষে নেবে। ওর দেহের ভিতরে যতগুলো পুষ্টি বা প্রোটিন উপাদান আছে সবগুলো প্রোটিন উপাদান শুষে নেবে, শুষে নেওয়ার পর ওকে ছেড়ে দিবে। বুঝছো, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে জীবাণু বক্ষণ করা। এটার নাম কি, এটার নামই হচ্ছে জীবাণু বক্ষণ করা বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তো এই নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে বক্ষণ করে। এটা 3 নম্বর তুমি লিখে দেবা। তারপর 4 নম্বর কি লিখতে পারো, আমাদের আরেকটা উপাদান ছিল দানাদারের মধ্যে, বেসোফিল। কি ছিল, বেসোফিল। এই বেসোফিল 2টি উপাদান ক্ষরণ করে। কি করে ভাইয়া, 2টা উপাদান ক্ষরণ করে, একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে হিস্টামিন। কি ক্ষরণ করে, ক্ষরণ করে হেপারিন আর ক্ষরণ করে হিস্টামিন। খেয়াল করো, হেপারিন কি, এই হেপারিন ক্ষরণ করার কারণে দেহে রক্ত দেহের ভেতরে জমাট বাঁধতে পারে না। দেখো, আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বেঁধে যেত, সামহাও আমাদের দেহের ভিতরে রক্তগুলো সব জমাট বেঁধে গেল, আমরা ইনস্ট্যান্ট নাও আমরা সেখানে মৃত্যুবরণ করবো, তাই না? কিন্তু এই যে হেপারিন একটা উপাদান আছে বেসোফিলের মধ্যে, এই হেপারিন উপাদানটা থাকার কারণে রক্ত দেহের ভিতর জমাট বাঁধতে পারে না। নোট করে রাখো, সাইড নোট দাও, যে হেপারিন থাকার কারণে রক্ত দেহের ভিতরে জমাট বাঁধতে পারে না। তারপর আসে হিস্টামিন। কখনো নাম শুনছো হিস্টাসিন? হ্যাঁ, ঠান্ডার ওষুধ নাম শুনছো, নাম শুনো নাই যে হিস্টাসিন? হিস্টাসিন কি করে, আমাদের দেখে যখন ঠান্ডা, ঠান্ডা বা ভাইরাস, আমাদের দেহে যখন ঠান্ডা বা ভাইরাস অ্যাটাক করে, ঠিক আছে, যখন আমাদের দেহে ঠান্ডা বা ভাইরাস অ্যাটাক করে, এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য আমাদের দেহে তৈরি তৈরি করা লাগে অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি তৈরি করা মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো এই হিস্টামিনের কাজ কি, এই হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ওর কাজ কি? হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো তুমি এই কটা স্টেপে সুন্দর করে লিখে দাও। আমি তো নির্বিচ্ছিন্নভাবে লিখছি, বলছি, এগুলো তুমি জাস্ট সাজাইয়ে সুন্দর করে এই বৈশিষ্ট্যগুলো লিখে দাও, তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় হাইয়েস্ট নম্বর মার্কস পাবে। ওকে, হাইয়েস্ট মার্কস পাবে। যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা পড়াবো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। চলো, এরপরে এরপরে আমাদের 3 নম্বর উপাদান হচ্ছে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বা প্লাটিলেটস। ঠিক আছে, 3টা নাম আছে, থ্রম্বোসাইট, অনুচক্রিকা বা প্লাটিলেটস। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, যে আমাদের অনুচক্রিকা। অনুচক্রিকা, তো 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, অনুচক্রিকার 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। বৈশিষ্ট্য নম্বর 2 নম্বর বৈশিষ্ট্য কি? সেরোটোনিন থাকে। কি থাকে? থাকে সেরোটোনিন। সেরোটোনিন থাকে। সেরোটোনিন থাকে। ভাইয়া এই সেরোটোনিন জিনিসটা কি? এটার কাজ কি? এটার কাজ কি? ধরো তোমার হাত থেকে এক জায়গায় কেটে গেল, ধরো আমার হাত, তোমার হাত না, আমার হাত ধরো কেটে গেল, সামাও এখান থেকে কেটে গেল, তাইলে এই একটু যদি কেটে যায়, তাহলে দেহের সমস্ত রক্ত বের হয়ে যাওয়ার কথা না? মনে করো একটা ফুটবল একটু লিক হয়ে গেল, তাহলে ফুটবলের ভিতরে যত হাওয়া আছে সব হাওয়া বের হয়ে যাওয়ার কথা না? আমার একটু কেটে গেল, তার মানে আমার দেহের সমস্ত রক্তগুলো বের হয়ে যাওয়ার কথা না? কিন্তু বের হয় না কেন? কারণ একটু কাটার পরে এই রক্তনালী যেখানে ছিদ্র হয়ে যায়, এখানে চাপ দিয়ে এখানে বন্ধ করে দেয় আর কি, সংকোচন করে। রক্তনালী কি ঘটায়? সংকোচন ঘটায়। তো এখান থেকে কেটে গেল, মাঝখানে মাথাটা উন্মুক্ত আছে, গোলাকার আছে, মানে ছিঁড়ে গেছে, এখানে চাপ দিয়ে রাখে। কি করে ও? চাপ দিয়ে সংকুচিত করে রাখে। বুঝলা? চাপ দিয়ে সংকুচিত করে রাখে। এই কাজ হচ্ছে সেরোটোনিনের কাজ। অর্থাৎ যদি হাতের কোনো জায়গা বা সমস্ত দেহের কোনো জায়গায় কেটে দেয়, তো সেখান থেকে চাপ দিয়ে ধরে রাখে, যার কারণে রক্ত দেহের বাইরে নির্গত হতে পারে না। তারপর এই চাপ দিয়ে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে যতটুকু রক্ত নির্গত হওয়া লাগে ততটুকু নির্গত হয়ে যায়। বুঝছো? এই হচ্ছে সেরোটোনিনের কাজ। তারপর কি আছে? 3 নম্বর হচ্ছে কি? রক্ততন্ত্রণ। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি দেখাবো তোমাদেরকে রক্ততন্ত্রণ প্রক্রিয়াটা আমি সম্পূর্ণ দেখাবো। রক্ততন্ত্রণ প্রক্রিয়া ঘটায় কি? ঘটায় রক্ততন্ত্রণ প্রক্রিয়া ঘটায়। তুমি এই 3টে লেখো, তাতেই এনাফ। তারপর তুমি চাইলে আরো লিখতে পারো। লিখতে পারো ফাইব্রিন জালক সৃষ্টি করে। কি উৎপন্ন করে? ফাইব্রিন জালক। পড়াবো, এখনই পড়াবো। রক্ততন্ত্রণে পড়াবো না, অবশ্যই পড়াবো। ফাইব্রিন জালক সৃষ্টি করে। তারপর লিখতে পারো থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে। থ্রম্বোপ্লাস্টিন। সো এই হচ্ছে আমাদের অনুচক্রিকার বৈশিষ্ট্য। তুমি চাইলে আরো লিখতে পারো, প্রথ্রম্বিন থাকে, নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে থ্রম্বিন এসে সচল করে। এই সমস্ত কথাবার্তা তুমি লিখতে পারো। তো আমি মনে করি তুমি এই 5টা লেখো, এই 5টা লিখতে পারলেই এনাফ। যে নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, সেরোটোনিন থাকে, রক্ততন্ত্রণ ঘটায় এবং ফাইব্রিন জাল সৃষ্টি করে, এবং কি করে? থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে। ওকে, সো সো আমাদের এই যে ব্লাডের মেজর কম্পোনেন্ট গুলো, এগুলো পড়া শেষ। এখন আমরা পড়বো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। কিভাবে আমরা পড়বো? আমরা পড়বো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। কি পড়বো? পড়বো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই হৃৎপিণ্ড আঁকতে পারো তোমরা? হুম, কি পারো? হৃৎপিণ্ড আঁকতে পারো? বইতে একটা চিত্র দেওয়া আছে ভাই, একেবারে ভিলকি দিলকি একটা চিত্র দেওয়া আছে, দেখলেই ভয় করে। আঁকা তো দূরের কথা, এটা দেখার পরেই, যখন আমরা বইয়ের হৃৎপিণ্ডের চিত্রটা দেখি, দেখার পরেই ভাইয়া এ আমার দ্বারা সম্ভব না, আমি এগুলো পারবোই না। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের চিত্র আমি আঁকাই দেবো আজকে, জীবনেও আর বলবো না। আর একদম ইজি উপায়। কিভাবে? একদম ইজি উপায়। দুটো টান দেবো, এঁকে দেবো, শেষ। ক্লিয়ার? তার আগে আমরা একটু শিখি যে মানবদের হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। তুমি তো ডান হাত হাতে নাও, ডান হাত আমাদের বুকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে বুকে হাত দিবা এইভাবে, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে এভাবে, একটু আড়াআড়ি ভাবে। আমি এখানে আঁকবো একটু আড়াআড়ি ভাবে। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা এই অধ্যায় পড়ার সময়, যার হৃৎপিণ্ড তার হৃৎপিণ্ড ঠিক সেই আঁকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নাও। তোমার হৃৎপিণ্ড, আমি এখান থেকে হৃৎপিণ্ডটা আঁকবো এখন, এই হৃৎপিণ্ডটা আমার হৃৎপিণ্ড আমি আঁকবো। ঠিক আছে, তোমার হৃৎপিণ্ড তুমি আঁকবা। কি বললাম? আমার হৃৎপিণ্ড আমি আঁকবো, তোমার হৃৎপিণ্ড তুমি আঁকবা। ওকে, এই কথাটা মানে কি একটু পরেই বুঝতে পারবো। ঠিক আছে, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের এই বারবার থাকে। তো হৃৎপিণ্ড মানে হচ্ছে মানুষের মন, তাই না? মানুষের মনই হচ্ছে তার হৃৎপিণ্ড। এখন যখন আমাদের সিনেমা যখন দেখি আমরা, এই মনে করো বাংলা সিনেমা যখন আমরা দেখি, তখন দেখা যাচ্ছে যে, ধরো নায়িকের নাম কি দিতে পারি? অপু বিশ্বাস। হ্যাঁ, অপু বিশ্বাস যখন সাকিব খানকে শেখা দিয়ে যখন চলে যায়,
থাকে এরকম দেয় শেষ, এরকম দিয়ে মরে যায়, তাই না? ওরা বায়োলজিক্যালি কোনো জ্ঞান ওদের মাথার মধ্যে নাই, ওদের বায়োলজিক্যাল কোনো বুদ্ধি ওদের মাথায় নাই, যার কারণে ওরা হাত দেয় বুকের বাম পাশে। ঠিক আছে, ওরা মনে করে বুকের বাম পাশে হচ্ছে মন। আসলে হৃৎপিণ্ড কি বুকের বাম পাশে? উত্তর হচ্ছে না ভাইয়া, এই বক্ষ পিঞ্জরের মাঝখানে। আমি তোমাকে কিন্তু দেখাইলাম, আবার দেখাই, আবার খেয়াল করো। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান। ওকে, ভুল করবে না, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে এখন বলবো যে ভাইয়া হৃৎপিণ্ড যখন ওখানে অবস্থান করে, তাহলে বুকের বাম পাশে ডান পাশে কেন ব্যথা হয়? এখানে হৃৎপিণ্ডের বিভিন্ন আর্টারি থাকে, ধমনী থাকে, ভেন্ট্রিকল থাকে, যার কারণে ব্যথা হতে পারে, কিন্তু হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে মাঝখানে। ওকে, আচ্ছা, তাহলে হৃৎপিণ্ড একটু আঁকাই আমরা। ঠিক আছে, হৃৎপিণ্ডের লম্ব ছেদটাকে একটু আঁকাই। এরকম একটা টান দিবা, দেখতে পাচ্ছ? এরকম একটা টান দিবা, দেওয়ার পরে এরকম আরেকটা টান দিবা, তারপর এরকম আরেকটা টান দিবা। ঠিক আছে, আমি নিচ থেকে আঁকি, খেয়াল করো। এটা টান দিলাম, এটা টান দিলাম, আরেকটা টান দিলাম। ঠিক আছে, মোট 3 টান দিলাম। এই টান দিলাম, এইটা টান দিলাম, এইটা টান দিলাম, মোট 3 টান দিলাম। এখন কাজ হচ্ছে তোমার বেশি বড় না হয়ে যায়। এই হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, আগে এতটুকু আঁকো। এই হচ্ছে হৃৎপিণ্ড আমাদের। ঠিক আছে, বইতে যা দেওয়া আছে ওগুলো আঁকার কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি এইভাবে শিখো। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। ওকে, হৃৎপিণ্ডে ভাল্ব থাকে। কি থাকে? ভাল্ব। কি থাকে? থাকে ভাল্ব। ভাল্ব মানে হচ্ছে দরজা। ভাল্ব মানে কি? দরজা। কি ভাল্ব মানে কি? ভাল্ব মানে হচ্ছে দরজা। দুইটি পাশে দুইটা ভাল্ব থাকে। তো মনে একটা ট্রিক্স কি, আগে আঁকো, ট্রিক্স শিখাচ্ছি দাঁড়াও। এখানে থাকে 3টে ভাল্ব থাকে। কয়টা ভাল্ব থাকে? 3টে ভাল্ব থাকে। এই 2টা আর একটা 3টা। আর এখানে থাকে 2টা ভাল্ব। এই একটা ভাল্ব, এই একটা ভাল্ব। ঠিক আছে, তো এইখান থেকে 3টে ভাল্ব থাকে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব। এখানে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব। কি বলা হয়? ট্রাইকাসপিড ভাল্ব। ট্রাই মানে কি ভাইয়া? ট্রাই মানে হচ্ছে 3, আর কাসপিড মানে হচ্ছে পত্র, অর্থাৎ 3 পত্র বিশিষ্ট দরজা। এটাকে বলা হয় ট্রাইকাসপিড বাল্ব। এটাকে বলা হয় 2 পত্র, এটাকে বলা হয় বাইকাসপিড বাল্ব। কি বলা হয়? বাইকাসপিড বাল্ব। বাইকাসপিড বাল্ব কি বলা হয়? বলা হয় বাইকাসপিড বাল্ব। বুঝছো? এখান থেকে 3টে কপাটিকা থাকে, 3টে দরজা থাকে, এজন্য বলা হয় ট্রাইকাসপিড বাল্ব। এখান থেকে 2টা, এজন্য বলা হয় বাইকাসপিড বাল্ব। তার আগে আমরা একটু শিখি যে হৃৎপিণ্ডের কোন জায়গার নাম কি। ঠিক আছে, কোন জায়গার কি নাম? সো এটা কার হৃৎপিণ্ড বলো? এটা কার হৃৎপিণ্ড? এটা ভাইয়ের হৃৎপিণ্ড। ওকে, এটা আমার হৃৎপিণ্ড। এখন বল হৃৎপিণ্ড আমার ডান পাশ কোনটা? এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে কি আমার বাম পাশ। এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। আবার বুঝো, আমার হৃৎপিণ্ড, তার মানে আমি এই ধারণা আছে এই হচ্ছে আমার হৃৎপিণ্ডটা আমার পিছনে, তুমি মনে করো হৃৎপিণ্ড আমার সামনে দেওয়া আছে, তার মানে এই হচ্ছে আমার ডান, এটা হচ্ছে আমার বাম, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। যদি তাই হয়, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইট এট্রিয়াম। এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইট এট্রিয়াম। এটার নাম কি? রাইট এট্রিয়াম। আর এটার নাম কি? লেফট এট্রিয়াম। এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। এর নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আমি সবগুলো ইংরেজিতে বললাম, এখন একটু বাংলা এক্সপ্লেইন করি। ওকে, আসো। লেফট এট্রিয়াম মানে কি বলো? বাম অলিন্দ। কি নাম? বাম অলিন্দ। রাইট এট্রিয়াম মানে কি? ডান অলিন্দ। কি নাম? ডান অলিন্দ। ডান অলিন্দ। ওকে, লেফট ভেন্ট্রিকল মানে কি? বাম নিলয়। কি নাম? বাম নিলয়। তো মনে রাখবে এরকম, যেহেতু আমার দাঁতের ডান পাশ থেকে শব্দ সেটা লিখবো বামে, আর বাম থাকলে লিখবো আমার ডানে, শেষ হয়ে গেল। তো রাইট ভেন্ট্রিকল মানে হচ্ছে কি? ডান নিলয়। কি নাম? ডান নিলয়। পারা যাবে? দেখো এতটুকু বুঝো কিনা। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের টোটালি নাম, বাগানের নাম। আমরা লম্বচ্ছেদে সবগুলোই আঁকবো, তো আমি এগুলো একটু মুছে নিই। হ্যাঁ, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম একটু মুছে নিচ্ছি, এই ভেন্ট্রিকলের নামগুলো একটু মুছে নিচ্ছি। এখন কি করব দেখো, এখন তুমি এখানে ধমনীগুলো আঁকো। একটা ধমনী এখানে প্রবেশ করলো, ঠিক আছে, ধমনী বা অ্যাওর্টা প্রবেশ করলো একটা, ঠিক আছে, আর এখান থেকে একটা ধমনী প্রবেশ করবে, বুঝছিলা? এখান থেকে একটা ধমনী প্রবেশ করলো, যেহেতু এটা ঊর্ধ্ব, এটা হচ্ছে নিম্ন, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আর এটার নাম হচ্ছে কি?
এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। কি নাম? নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা, পাইলা? এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা। ওকে, আর এখান থেকে ঢুকবে আমাদের ফুসফুসীয় শিরা। কি ঢুকবে? ঢুকবে ফুসফুসীয় শিরা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। ওকে, এই হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এটা হচ্ছে কি আমাদের ফুসফুসীয় শিরা। ওকে, এখন আমাদের কাজ কি? এখন দেখবা এখান থেকে একটা মহাধমনী আঁকবা। কি আঁকবা? আঁকবা মহাধমনী আঁকবা। দাঁড়াও, জায়গাটা কি ছোট হয়ে গেল? আর একটু ছোট নেওয়া উচিত ছিল। এই হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরার নাম কি? এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। দেখলো ঊর্ধ্ব মহাশিরা কেমন গেল? এইখান থেকে দাইয়া এই উপরে ভাগ হয়ে গেল। এটার নাম কি? নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি? ঊর্ধ্ব, এই ঊর্ধ্ব না, এটা লেখা মহাধমনী লিখে দাও। মহাধমনী। এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে মহাধমনী। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আমি ভুল বলছি, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে মহাধমনী। আর থাকবে আমাদের ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় ধমনী থাকবে। আর থাকবে কি? থাকবে ফুসফুসীয় ধমনী। এইটা বের হবে কোথা থেকে? এটা বের হবে আমাদের ডান নীলা থেকে বের হবে। কোথা থেকে বের হবে? বের হবে ডান নীলা থেকে। আমি আঁকবো কোথায়? জায়গা তো ব্লক করে ফেলছি। ঠিক আছে, আমি নামগুলো মুছে নিচ্ছি। নামগুলো দেখছো? প্রথমে স্ক্রিনশট নাও, দেখো নামগুলো দেখা যায় কিনা। ঠিক আছে, আমি এই পাশে আসি। নামগুলা ভালো করে দেখো, এই পর্যন্ত দেখো। ওকে, ডান। এখন আমি নামগুলো যখন একটু দেখছো, আমি বাকিটুকু আঁকি। ঠিক আছে, জায়গা নাই। আমি প্রথমে আঁকাটা মানে অন্যভাবে শুরু করছি, তো যার কারণে জায়গায় শর্ট হয়ে গেছে। আমি এতটুকু মুছলি আনা। ওকে, এখন তুমি এখান থেকে দুইটা, এই যে মনে করো একটা ফুসফুস, এটা কি ফুসফুস, দুই পাশে দুটো ফুসফুস থাকে না? আর আমাদের বক্ষব্যঞ্জন, বক্ষব্যঞ্জন দুই পাশে দুটি ফুসফুস থাকে। এখানে একটা ফুসফুস থাকে, এখানে একটা ফুসফুস থাকে। ওকে, এই দুইটা ফুসফুস হচ্ছে এই আমাদের দুইটা ফুসফুস। তো এই দুইটা ফুসফুস থেকে এই ইউনিট এখান থেকে আসবে। অর্থাৎ আমাদের এই যে ফুসফুসীয় ধমনী, এর নাম কি? এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। কি নাম? ফুসফুসীয় ধমনী। এর নাম কি? এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, বুঝছো? এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে ফুসফুস। তো এই ছিল আমাদের হৃৎপিণ্ড। ওকে, এই ছিল আমাদের হৃৎপিণ্ড। তো আমি তো বোর্ডে আঁকছি, নামগুলো নির্বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমার কাজ কি? সুন্দর করে এই চিত্রটা খাতায় আঁকবা, প্রত্যেকটা জায়গার নামগুলোকে চিহ্নিত করবা। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। যদি তোমার পরীক্ষায় গণনা প্রশ্ন যদি আসে যে দেয়া থাকবে যে উদ্দীপকের রিফাত, লাইক রিফাত, উদ্দীপকের রিফাতের একটি অঙ্গাণু দেহের একটা অঙ্গাণু, যেটি দেহের একটি সর্বজনীন একটা অঙ্গাণু। ঠিক আছে, কেন আমি বললাম হৃৎপিণ্ডকে সর্বজনীন অঙ্গাণু, সেটা আমরা ক্লাসের আলোচনা করব। আমাদের পার্ট আছে, তখন সেখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, সর্বজনীন একটি অঙ্গাণু রয়েছে যেটি রক্তের সাথে সম্পর্কিত। কিসের সম্পর্কিত? রক্তের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তারপর দেয়া থাকবে গ নম্বরে যে উদ্দীপকের রিফাতের আহ, ওই যে অঙ্গটি রয়েছে সেই অঙ্গটির নাম কি এবং তার গঠন চিত্র সহ বর্ণনা করো। তো যেহেতু ব্লাডের সাথে আমাদের রিলেটেড, তার মানে আমরা অলরেডি বুঝে গেছি যে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তো সুন্দর করে হৃৎপিণ্ডের অবস্থা রাখবা, আঁকার পর নামগুলো চিহ্নিত করবা। তো আমাদের বইতে যে চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখার কোনো প্রয়োজন নেই ভাইয়া, এই চিত্রের কোনো প্রয়োজন নেই। জাস্ট এই চিত্রটা সুন্দর করে খাতায় আঁকো, সুন্দর করে খাতায় তোলো, তাহলে তোমার জন্য এনাফ। ওকে, আর নামগুলো চিহ্নিত করবা। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা চলে যাব, তাহলে আমাদের এইটা ডান, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ ডান। এখন আমরা চলে যাব হৃৎপিণ্ডের কাজে। কোথায় যাব? আমরা চলে যাব হৃৎপিণ্ডের কাজে। ওকে, সো আমাদের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ পড়ার পরে এখন আমরা পড়বো হৃৎপিণ্ডের কাজ, যে হৃৎপিণ্ড আসলে কিভাবে কাজ করে, হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালন করে থাকে। ওকে, তো আমরা একটু পড়ি হৃৎপিণ্ডে কয়টি স্তর নিয়ে গঠিত। আসলে একটি হৃৎপিণ্ড তিনটি স্তর নিয়ে গঠিত। কয়টি স্তর? তিনটি স্তর নিয়ে গঠিত। কি কি? প্রথমে হচ্ছে এপিকার্ডিয়াম। প্রথমের নাম কি? নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বহিস্থ, মানে বাহিরের পাশ। ঠিক আছে, এপি মানে হচ্ছে কি? এপি মানে মানে হচ্ছে বহিস্থ। ঠিক আছে, আর কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড সংক্রান্ত যত কিছু আছে এগুলোকে আমরা বলি কার্ডিয়া। ঠিক আছে, যেমন কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক চক্র, যাই বলো না কেন, হৃৎপিণ্ড নিয়ে আমরা যতটা কথাবার্তা বলবো সবগুলো হচ্ছে কার্ডিয়াম। সো এপিকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের বহিস্থ স্তর বা বাহিরের স্তর। তারপর হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরের নাম কি? তারপরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম।
ভাইয়া মায়া মানে কি? মায়া মানে হচ্ছে মাংসপেশি। মায়া মানে কি? মায়া মানে হচ্ছে মাংস পেশি। অর্থাৎ হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের বাহিরে যে মাংসগুলো থাকে, মাংসপেশিগুলো থাকে, সেই মাংস পাঁচটাই হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। এবং এট লাস্ট আমাদের ৩ নম্বরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কি? এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে, আর কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড। সো এন্ডোকার্ডিয়াম মানে কি? এন্ডোকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরে যে প্রকোষ্ঠগুলো থাকে এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। সো এখন আমরা পড়বো হৃৎপিণ্ডের কাজ। ঠিক আছে? হৃৎপিণ্ডের কাজ করতে হলে আমাদের আবারও একটা হৃৎপিণ্ড আঁকতে হবে। চলো আবার হৃৎপিণ্ডটা আমরা একটু আঁকি। একটা সুন্দর একটা হৃৎপিণ্ড আমাদের ড্র করতে হবে। ওকে, এই যে আমাদের সুন্দর একটা হৃৎপিণ্ড হয়ে গেল। ওকে, নামগুলো কিন্তু আমি একটু আগে পড়েই আসছি। ঠিক আছে? সো এখন আর নামগুলো পড়াবো না, নামগুলো লিখবো না, আমি জাস্ট মুখে বলে দেবো, তোমার সে অনুযায়ী পড়বা। ওকে, আমি একটু কমপ্লিট করি। ঊর্ধ্ব মহাশিরা দিলাম, এই হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, তারপরে এই হচ্ছে মহাধমনী, এই হচ্ছে আমাদের মহাধমনী। ওকে, আর তারপরে এই হচ্ছে ফুসফুসীয় ধমনী। ওকে, মহাধমনী আঁকলাম, ফুসফুসীয় ধমনী এঁকে দিলাম। ওকে, ক্লিয়ার? ফাইন। এখন আমরা পড়বো যে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন কিভাবে হয়। তুমি এই প্রশ্ন যদি আমাদের সিকিউতে আসে, তুমি দুইটা ভাগে লিখবা। এক ভাগে লিখবা অক্সিজেন পরিবহন, আরেকটা ভাগে লিখবা কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এখন এত কথাবার্তা তো আমি বোর্ডে লিখতে আর লেখার সুযোগ নাই, আমি তোমাকে মুখে বলবো, তুমি প্রত্যেকটা কথা ভিডিওটাকে পজ করবা, একটু লিখবা, একটু পজ করবা, একটু লিখবা। মানে আমি এখন থেকে যা বলবো তুমি সব কথাবার্তা একেবারে নোট করবা। ঠিক আছে? হৃৎপিণ্ডের কাজ কি বলবো আমরা? আমরা পড়বো এখন হৃৎপিণ্ডের কাজ। তার আগে আমরা একটু পড়ে আসি যে সিস্টোল কি আর ডায়াস্টোলটা কি। একটু মনে রাখো, সিস্টোল কি, হোয়াট ইজ সিস্টোল, আর হোয়াট ইজ ডায়াস্টোল। ঠিক আছে? সিস্টোল কি আর ডায়াস্টোল কি? ডায়া মানে হচ্ছে ডাব। দেখো ডাব, ডাব দেখছো না তোমরা? অনেক খাইছো, কক্সবাজার কলকাতা দিয়ে ডাব খাইছো অনেক। ডাব। ঠিক আছে? দেখো প্রথম অক্ষর হচ্ছে ড, ডায়াস্টলের প্রথম অক্ষর কি? ডা। ঠিক আছে? ড ড আছে কিন্তু। ঠিক, ওকে। এখন ডাব দেখতে কেমন? ডাব হচ্ছে গোলাকার, ভেতরে ফাঁকা। তো তুমি মনে রাখবা যে ডায়াস্টল মানে হচ্ছে এরকম ফাঁকা, মানে প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, অর্থাৎ ফাঁকা। বুঝছো? ডায়াস্টল মানে হচ্ছে কি? প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। আর সিস্টল মানে হচ্ছে কি? সংকুচিত। সংকুচিত। ওকে, ক্লিয়ার? ডায়াস্টল মানে হচ্ছে কি? প্রসারণ। আর সিস্টল মানে হচ্ছে কি? সংকুচিত হওয়া। ওকে, এইবার আমি তোমাদেরকে দেখাই। খেয়াল করো, প্রথমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কি সমৃদ্ধ রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই জায়গাটার নাম কি? বল, এই জায়গার নাম কি? এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দ। ওকে, ডান অলিন্দ। সো প্রথমে আগে এই জিনিসটা বুঝো যে মানবদেহের বিপাক প্রক্রিয়ায়, মানবদেহের বিপাক প্রক্রিয়ায় দেহের প্রত্যেকটি কোষে, এই দেখো হাত আছে, কান, চোখ, প্রত্যেকটি কোষে বিপাক প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে মিশে। কি সাথে মেশে? রক্তের সাথে মেশে। এই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস ব্লাড, এই দুই জিনিস মিশলো একসাথে, এরা মিলে মিশে একটা দ্রবণ হয়ে, এই দ্রবণটা, রক্তের দ্রবণটা আমাদের রাইট এট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে প্রবেশ করে। প্রথমে কোথায় প্রবেশ করে? প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে। বিদ্যুৎ সমস্যা। সো ভাইয়া আমরা যেখানে কথা বলছিলাম, ইদানিং কাল বিদ্যুতে খুব সমস্যা পড়তেছে, বুঝছো? আমি যে ক্লাসে কাজ করতে চাই না কেন, প্রত্যেক ক্লাসে কিছু না কিছু ত্রুটি হয় এই বিদ্যুতের কারণে। ঠিক আছে? তো আমরা এখন যেখানে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সিস্টেল এবং ডায়াস্টল তো আমরা বুঝছি। তো মানবদেহের বিপাক প্রক্রিয়ায় দেহের প্রত্যেকটি কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে মিলেমিশে একটা দ্রবণ তৈরি করে। কি তৈরি করে? একটা দ্রবণ তৈরি করে। অর্থাৎ এগুলো কার্বনেট, বাইকার্বনেট হিসেবে আসে, যদিও অত কিছু আমাদের জানার কোনো প্রয়োজন নাই। জাস্ট জাস্ট এতটুকু মনে রাখো যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডের সাথে মিলেমিশে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের এখানে চলে আসবে, রাইট এট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে চলে আসবে।
কেন আসবে? ডান অলিন্দ যখন ডায়াস্টল হবে, ডান অলিন্দ ডায়াস্টল হবে, কি হবে? হবে ডায়াস্টল। যখন ডান অলিন্দ আমাদের ডায়াস্টলিত হবে, যখন মোটা হবে, প্রসারিত হবে, বলবে এই আয় বুকে আয়। দেখবা ক্লাসের কিছু প্লে বয় আছে, এদের মনে একাধিক নারীর জায়গা আছে, তাই না? এরা যাকে খুশি তাকে স্থান দিতে পারে। ওরা এভাবে হাত বাড়িয়ে দিয়ে ডাকে যে আয় বুকে আয়, আমার বুকে আয়, সবাই আয়। ঠিক আছে? তো এভাবে ডান অলিন্দ বলবে যে আয় সবাই আমার বুকে আয়, আমি অনেক বড় মনের মানুষ, আমার মনে যে কোনো কেউ জায়গা নিতে পারে। তো সবাই, সব মেয়েরা চলে আসো আমার বুকের কাছে, সবাইকে আমার বুকের মধ্যে স্থান দেব। ওকে? তো ও যখন ডায়াস্টলিত হবে, কথাগুলো জাস্ট মনে মনে করো, ঠিক আছে? মনে রাখো কথাগুলো। যখন আমাদের ডায়ালিন্দ ডায়াস্টলিত হবে, তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলি আমাদের ডায়ালিন্দে প্রবেশ করবে। কিছু সময় থাকার পর ডায়ালিন্দে রক্তগুলো, এই যে ব্লাড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে ব্লাড, কিছু সময় থাকার পরে এখানে কি হবে? এখানে সিস্টল হবে। এখানে কি হবে? এখানে হবে সিস্টল। মানে কিছু সময় অবস্থান করলো রক্ত, এখন সেখানে ডায়াস্টল হবে না, এখন হবে সিস্টল হবে। পাশাপাশি আমাদের যে ডান নিলয়, আমাদের ডান নিলয়, আমাদের ডান নিলয় হবে সিস্টল। কি হবে? ডান নিলয় হবে কি? হবে সিস্টল। এটা যখন ডায়াস্টল হলো, তখন এখানে কি হলো? এখানে হলো সিস্টল। যাতে করে আমাদের যে ট্রাইক্যাসপিড বাল্ব খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের চলে আসে এইখানে। ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে চলে আসলো। কিছু সময় পরে সে আবার আগের মতো, কিছু সময় পরে এখানে আবার সিস্টল সৃষ্টি হবে। এখানে হয়েছিল না ডায়াস্টল, এখন সেখানে সিস্টল হবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে আমাদের ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে চলে যাবে। শেষ। এইটুকু হচ্ছে কথাবার্তা। যে আমাদের প্রথমে ডায়াস্টল হলো, ডায়াস্টলের কারণে দেহের বিপাক প্রক্রিয়া উৎপন্ন প্রত্যেকটি কোষে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের ডানালিন্দে প্রবেশ করলো। রক্ত ডানালিন্দে কিছু সময় থাকার পরে ডানালিন্দে কি হইলো? সেখানে আমাদের সিস্টল হইলো। পাশাপাশি আমাদের ডান নিলয়ে ডায়াস্টল হইলো, যার কারণে ট্রাইকাসপিড বাল্ব খুলে যায়, রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং ডান নিলয়ে কিছু সময় থাকার পরে সেখানে আবার সিস্টল হয় এবং সিস্টলের কারণে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে চলে যায়। শেষ। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তুমি এই কথাটুকু সুন্দর করে লিখবা, সুন্দর করে এই কথাটুকু লিখে দিলেই এনাফ হয়ে গেল। তারপরে তারপরে আমরা এখন পড়বো যে অক্সিজেন পরিবহন। ওকে? একই কথাবার্তা, একই রকম। মানবদেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ঠিক আছে? এই যে অক্সিজেন প্লাস ব্লাড, এই যে দ্রবণটা, এই দ্রবণ আমাদের ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বাম অলিন্দে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বাম অলিন্দে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? কারণ সেই আগের কথাবার্তা, বাম অলিন্দের ডায়াস্টল হয়েছে, যায় সবাই বুকের মধ্যে আয়, সবাই চলে আসলো এবং বাম অলিন্দের ডায়াস্টলের কারণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করলো। বাম অলিন্দে রক্ত কিছু সময় থাকার পরে সেখানে এখন সিস্টল হবে। পাশাপাশি আমাদের যে বাম নিলয়, আমাদের এই বাম নিলয়ের কি হবে? বাম নিলয়ের ডায়াস্টল হবে এবং এইখানে সিস্টল, এখানে ডায়াস্টল, এখানে সিস্টল, এখানে ডায়াস্টল, রক্ত যার কারণে এখান থেকে বাইকাসপিড বাল্ব খুলে যায় এবং এখানে প্রবেশ করে, কিছু সময় পরে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই বাম নিলয়ে আবার সিস্টল হবে। সিস্টলের কারণে এখানে চাপ সৃষ্টি হবে, যার কারণে রক্ত চলে যাবে আমাদের মহাধমনীর মাধ্যমে। রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানবদেহের প্রত্যেকটি স্থানে, অর্থাৎ চুলে, নখে, এমনকি মানবদেহের চুল, নখ, এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা পর্যন্ত রক্ত চলে যাবে। তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে হৃৎপিণ্ডের যে মায়োকার্ডিয়াম, একটু আমি বলছিলাম 3 স্তর মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়াম পেশির স্তরটা এইখানে একটু বেশি থাকে, বুঝছো? এখানে এটা হচ্ছে পেশি, ধরো এটা হচ্ছে পেশি, মাংস, ঠিক আছে? এটা এখানে একটু বেশি থাকে আর এইখানে একটু কম থাকে। এর কারণ কি ভাইয়া? এখন এই ব্যাখ্যাটা আমরা দিতে পারি ফিজিক্স থেকে, ঠিক আছে? ফিজিক্সে আমরা বয়লের সূত্রে পড়ি P is proportional 1/v। এখন যা বলবো তোমার মাথার উপর থেকে যাবে, কিন্তু যা তুমি একটু মনে রাখতে পারো, এটা হচ্ছে একটা ফিজিক্সের একটা সূত্র যে P is proportional 1/v। কি বললাম? P is proportional 1/v। এর মানে হচ্ছে তুমি যদি চাপকে যদি বৃদ্ধি করো তাহলে আয়তন কমাও, আয়তন কমালে চাপ বৃদ্ধি পাবে। সো আমরা এখানে সেই কাজটাই করি। আমাদের এখানে পেশি বেশি থাকে, যার কারণে এই যে আমাদের বাম নিলয়,
বান্ডলের জায়গাটা কম হয়, আয়তনটা কম হয়, যার কারণে এখানে বেশি চাপ পাওয়া যায়। ঠিক আছে, এখন এখানে কেন বেশি চাপ লাগবে খেয়াল করো, এখানে কেন বেশি চাপ লাগবে, কারণ কি এইখানে একটু চাপের মাধ্যমে আমাদের চাপ লাগবে অনেক চাপ, যেই চাপের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চুল নখের মাথা পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো এভাবে যে এখানে হচ্ছে মাংসপেশি বেশি থাকে এই পাশে, এখানে থাকে কম, কারণ এখানে চাপ লাগবে অল্প একটু চাপ লাগবে, জাস্ট আমাদের এই হৃৎপিণ্ড এখান থেকে ফুসফুসে একটু রক্ত চলে যাবে, এতটুকু। কিন্তু এখানে এমন জোরে চাপ দেওয়ার সৃষ্টি করা লাগবে আমার হৃৎপিণ্ড এখানে, আমার পা হচ্ছে ওই কোথায়, পায়ের নখ পর্যন্ত রক্ত পৌঁছে যাবে। ওকে, সো এই ছিল আমাদের হৃৎপিণ্ডের কাজ, যেটাকে আমি একেবারে ভেঙে ভেঙে শর্ট ট্রিক্সের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এখন দেখো এইখানে আর কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে, দেখো এখানে আর কোনো কনফিউশন আছে কি না। এখন আমরা একটু পড়তে পারি এখান থেকে, সাইড নোট নাও, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ, হৃৎপিণ্ডে বিট উৎপন্ন করে না। ঠিক আছে, হৃৎপিণ্ডে বিট উৎপন্ন করে না, এই বিটের নাম হচ্ছে লাবডা। কি নাম? নাম হচ্ছে লাবডা। আর হৃৎপিণ্ডে বিট পাই না, হাত ধরলে পরে টিক 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 শব্দ হয়। এটা হয় কেন? এটা হয় ভেন্ট্রিকলের ডায়াস্টলের কারণে, সিস্টল এবং ডায়াস্টলের কারণে। ভেন্ট্রিকল মানে হচ্ছে কি নিলয়, নিলয়ের যখন সিস্টল হয়, কি হয়, যখন সিস্টল হয় তখন উৎপন্ন হয় লাভ, আর নিলয়ের যখন ডায়াস্টল হয়, কি উৎপন্ন হয়, যখন ডায়াস্টল হয় হৃৎপিণ্ড নিলয়ের, তখন ডাব উৎপন্ন হয়। ওকে, ড ড মনে রাখার ট্রিক্স, ড ড যেটা থাকবে ডায়াস্টল। এই জিনিসটা মনে রাখবা যে হৃৎপিণ্ড যে সাউন্ড দেয়, যে বিট উৎপন্ন করে, এটা হচ্ছে লাভ ডাব। কি? লাভ ডাব। লাভ উৎপন্ন হয় কখন? যখন নিলয়ের সিস্টল হয়। আর ডায়াস্টল হয় কখন? ডাব উৎপন্ন হয় কখন? যখন নিলয়ের ডায়াস্টল হয়। এই ছিল আমাদের হৃৎপিণ্ডের কাজ, যেটা আমরা হোপফুলি শেষ করেছি। ঠিক আছে, হৃৎপিণ্ডের কাজ ডান। ওকে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলাম আর হৃৎপিণ্ডের কাজ শেষ করলাম। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্লাড গ্রুপিং। এখান থেকে এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে টপিক: ব্লাডের মেজর কম্পোনেন্টস, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, হৃৎপিণ্ডের কাজ, আর ব্লাড গ্রুপিং। এই চারটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর এই রোগ শোক এগুলো জাস্ট একটু দেখবা, একটু পড়বা, আসতে পারে পরীক্ষায়, একটু রোগ শোক একটু রিডিং পড়লেই এনাফ। সো এখানে বোঝানোর জিনিস হচ্ছে এই চারটাই, যে হৃৎপিণ্ডের মেজর কম্পোনেন্টস গুলো কি কি রয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলা। তারপর হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে আরো ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে ব্লাড গ্রুপিংটা অনেক ইম্পর্টেন্ট আছে। ওকে, তো এখন আমরা শিখবো ব্লাড গ্রুপিং। ওকে ভাইয়া, এখন আমরা পড়বো ব্লাড গ্রুপিং। ওকে, এখন আমরা পড়বো কি, এখন আমাদের টপিক হচ্ছে ব্লাড গ্রুপিং। খেয়াল করো, ব্লাড গ্রুপিং। ওকে, ব্লাড গ্রুপিং। ঠিক আছে, আজকের এই ক্লাসে আমি তোমাকে ব্লাড গ্রুপিং শিখাবো। জীবনে আর কোনোদিন তুমি এই ব্লাড গ্রুপিং ভুলবো না, বা কখনো উল্টো পাল্টা করে ফেলবো না। ওকে, আজকে ব্লাড গ্রুপিং শেখার পরে তুমি একজন ডাক্তার হয়ে যাবা। যখন তোমার ফ্যামিলিতে কোনো পেশেন্ট থাকবে, ডেলিভারি বা সিজার হোক বা অন্য কোনো কারণে রক্ত শূন্যতা দেখা গেছে, রক্ত লাগবে, তো তখন ফ্যামিলির লোকেরা বলবে যে রক্ত লাগবে, কি রক্ত লাগবে, আগে টেস্ট করাতে হবে, তারপর ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার যে রক্ত বলবে সেই রক্ত দিতে হবে। এত কিছু করার কোনো প্রয়োজন নাই ভাই, তুমি একজন ডাক্তার। এখন এই ক্লাস করার পর তুমি একজন ডাক্তার। তো তুমি সুন্দর করে বলে দিবা, এই আমি তো সায়েন্সে পড়ি, একজন ডাক্তার। কি কি রক্তের গ্রুপ কি, গ্রুপের নাম কি, রক্ত এই পজিটিভ রক্ত, এই পজিটিভ তো এই রক্ত দেওয়া যায়। তুমি সোজা বাংলায় সুন্দর করে বলে দিতে পারবা। ঠিক আছে, তো ব্লাড গ্রুপিংটা ভালো করে একটু শিখো। ওকে, ব্লাড গ্রুপিং খেয়াল করো। প্রথমে আমরা কিন্তু বলে আসছিলাম যে লোহিত রক্তকণিকায় কি থাকে ভাইয়া? অ্যান্টিজেন থাকে। কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। লোহিত কণিকায় কি থাকে? থাকে অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন থাকে, এই অ্যান্টিজেন থেকে রক্তের গ্রুপ নির্ণয় করা যায়। আরেকটা জিনিস শিখে রাখো, অ্যান্টিজেনের বিপরীতে, ঠিক আছে, অ্যান্টিজেনকে রক্ষা করার জন্য, মানে মনে করো অ্যান্টিজেন মানে হচ্ছে সিটিজেন, মনে রাখে আমরা এভাবে, অ্যান্টিজেন মানে হচ্ছে সিটিজেন, সিটিজেন মানে কি? নাগরিক। মনে করবে অ্যান্টিজেন মানে হচ্ছে একটা দেশের নাগরিক, এর বিরুদ্ধে একে সুরক্ষা বা প্রোটেক্ট দেওয়ার জন্য সৃষ্টি হয় অ্যান্টিবডি। কি সৃষ্টি হয়? সৃষ্টি হয় অ্যান্টিবডি। কি সৃষ্টি হয়? সৃষ্টি হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে সেনাবাহিনী। সোজা বাংলা, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে ভাইয়া সেনাবাহিনী। আর অ্যান্টিজেন মানে কি? নাগরিক, অর্থাৎ সিটিজেন। ওকে, এভাবে মনে রাখবা। সো আমরা প্রথমে একটা বক্স করি। আসো,
প্রথমে একটা বক্স করি। আমরা ফার্স্টলি একটা বক্স করব, ঠিক আছে। এখানে থাকবে আমাদের ব্লাড গ্রুপ, বিডি লিখলাম, মানে বিতে হচ্ছে ব্লাড, দ্বিতীয় হচ্ছে গ্রুপ। ভালো করে খেয়াল করো, দ্বিতীয় হচ্ছে ব্লাড, দ্বিতীয় হচ্ছে গ্রুপ, ঠিক আছে। আমরা এখানে দেবো অ্যান্টিজেন, অ্যান্টিজেন, ওকে, দিলাম আমরা অ্যান্টিজেন। আর এখানে দেবো আমরা অ্যান্টিবডি, অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যান্টিজেন দিলাম আর অ্যান্টিবডি দিলাম। আমি একটা ঘর বাকি দিচ্ছিলাম এক্সট্রা ভুলে, খেয়াল করো। যখন আমাদের অ্যান্টিজেন যখন হবে এ, কি আমাদের মানবদেহে মোট তিনটে অ্যান্টিজেন আছে, এ, বি এবং এ বি। কি কি আছে? এ, বি, এ বি, এ বি এবং এ বি অ্যান্টিজেন। তো যখন অ্যান্টিজেন হচ্ছে এ, তখন ব্লাড গ্রুপ কি হবে ভাইয়া? এ হবে। কারণ আমি প্রথমেই বলছিলাম যে রোহিত রক্তনিকায় থাকা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপিং নির্ণয় করা হয়। তার মানে যখন অ্যান্টিজেনের নাম হচ্ছে আমাদের এ, যখন অ্যান্টিজেনের নাম হচ্ছে আমাদের এ, তখন অবশ্যই মাস্ট বি আমাদের রক্তের গ্রুপের নাম হচ্ছে এ। যখন আমাদের অ্যান্টিজেনের নাম হচ্ছে কি? বি, যখন আমাদের অ্যান্টিজেনের নাম বি, তখন অবভিয়াসলি আমাদের ব্লাড গ্রুপ হবে বি, ওকে। যখন আমাদের অ্যান্টিজেনের নাম হচ্ছে এবি, তখন আমাদের ব্লাড গ্রুপের নাম হবে এবি, ওকে। ওকে, ক্লিয়ার? এখন আমরা কি বলছিলাম যে অ্যান্টিজেনের বিপরীতে সেনাবাহিনী তৈরি হয়, অ্যান্টিবডি সৃষ্টি হয়। যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে এ, তখন সেনাবাহিনী হচ্ছে বি। সবসময় মনে রাখবা অ্যান্টিবডিকে আমরা ছোট হাতের স্মল লেটার দিয়ে আমরা ব্যবহার করি, ঠিক আছে, নট ক্যাপিটাল, স্মল লেটার। তো এখানে হবে কি? ছোট হাতের বি। যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে বি, তখন এখানে আমাদের অ্যান্টিজেন হচ্ছে ছোট হাতের এ। যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে এ বি, তখন আমাদের কোনো অ্যান্টিবডি নাই, নট ক্রস, কোনো অ্যান্টিবডি নাই। যখন আমাদের কোনো অ্যান্টিজেনই নাই, তো রক্তের গ্রুপ হচ্ছে ও বা জিরো, ঠিক আছে, ও অথবা জিরো, মানে কোনো অ্যান্টিজেনই নেই। তার মানে অ্যান্টিবডি, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? জিরো ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। যখন আমাদের কোনো অ্যান্টিজেন নাই, তখন আমাদের অ্যান্টিবডি কি কি হবে? অ্যান্টিবডি হবে এবি। দেখো এই চেকার বোর্ডটা ভালো করে বুঝো, দেখো বুঝো কিনা। যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে এ, তখন আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ। যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে ভি, তখন ব্লাড গ্রুপ ভি। যখন অ্যান্টিজেন এবি, তখন ব্লাড গ্রুপ এবি। যখন অ্যান্টিজেন নাই, জিরো, কোনো অ্যান্টিজেনই নাই, তখন ব্লাড গ্রুপ হচ্ছে জিরো। এর বিরুদ্ধে যে সেনাবাহিনী কাজ করবে একে প্রোটেক্ট দেওয়ার জন্য, এর বিরুদ্ধে না, একে প্রোটেক্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে ভি। ভি কে প্রোটেক্ট দেওয়ার জন্য যে অ্যান্টিবডি কাজ করবে সেটা হচ্ছে এ। এবি কে প্রোটেক্ট দেওয়ার জন্য যে অ্যান্টিবডি কাজ করবে সেটা হচ্ছে জিরো, মানে কোনো অ্যান্টিবডি নাই, ওকে, কোনো সেনাবাহিনী নেই। আর যখন আমাদের অ্যান্টিজেন হচ্ছে জিরো, কোনো অ্যান্টিজেন নেই, তখন সেখানে দুইটা সেনাবাহিনী কাজ করবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবি, ওকে, ফাইন। এখন আমরা কয়েকটা মানুষ ড্র করি, চলো আমরা চারটা মানুষ আঁকি। আমরা চারজন ব্যক্তিকে আঁকবো এখন। এ হচ্ছে তুমি, তোমার বন্ধু, এটাও তোমার বন্ধু, আর এটা হচ্ছে তোমার ইয়া, সেই পার্সন, বুঝছো, তোমার ইয়া। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমি ধরলাম এ হচ্ছে এ গ্রুপ, এ হচ্ছে বি গ্রুপ, এ হচ্ছে সি গ্রুপ, তাই না? গাধা, এটা হচ্ছে এ বি গ্রুপ, আর এটা হচ্ছে ও গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাইয়া? গ্রহিতা, মানে এ গ্রুপ কি গ্রহণ করতে পারে? ও হচ্ছে কি? ও হচ্ছে গ্রহিতা। ও কি? ও হচ্ছে গ্রহিতা, আর ও হচ্ছে গ্রহিতা, মানে কাটতে কাটতে গ্রহণ করতে পারবে, ওকে। এখন একটু হিসাব করো যে ভাই আমাদের সেনাবাহিনীর কি অবস্থা। যখন আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ, তখন সেনাবাহিনী হচ্ছে কেটা? বি। যখন ব্লাড গ্রুপ বি, তখন সেনাবাহিনী কেটা? এ। যখন এ বি, তখন কোনো সেনাবাহিনী নাই। যখন আমাদের ব্লাড গ্রুপ ও, তখন আমাদের সেনাবাহিনী হচ্ছে কে? এ বি হচ্ছে আমাদের সেনাবাহিনী। জাস্ট আমরা খেয়াল রাখবো যে আমাদের ব্লাড গ্রুপের সেনাবাহিনী কারা, ওকে। এখন তুমি রক্তদান করো, রক্তদান করো। তুমি এই একে রক্ত দেওয়ার জন্য তুমি প্রথমে একে নিয়ে আসো, দেখো তো এ গ্রুপ দিতে পারবে কিনা। তুমি দেখবা এ এর সেনাবাহিনী কে আছে। আমি দেখলাম যে আমাদের এ এর সেনাবাহিনী হচ্ছে বি। এখন তুমি এ রক্ত গ্রুপের কাছে যখন একটা এ রক্ত গ্রুপ নিয়ে আসলা, তখন ওরা দেখতেছে যে এই আমরা তো একই সেনাবাহিনী। ধরো আমাদের বরিশালের একজন সেনাবাহিনী আর আমাদের চট্টগ্রামের একজন সেনাবাহিনী, এখন দুজনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলো, মানে হঠাৎ করে তাদের ধরো চোখ বাদ দেয়া তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, চোখ খুলে দিল, এই তুমি তো সেনাবাহিনী, আমি তো সেনাবাহিনী, তুমি কোথায়, তোমার পোস্টিং কোথায়? বান্দরবান। আচ্ছা তোমার পোস্টিং কোথায়?
অপরটি হচ্ছে বরিশাল। তো মারামারি লাগবে? কোনো মারামারি লাগবে না, কারণ কি তারা একই দেশের সেনাবাহিনী। তো তারা একই দেশের সেনাবাহিনী, কোনো মারামারি নাই। অবশ্যই এখানে অলমোস্ট মাস্ট বি এ রক্তের গ্রুপ একে রক্তের গ্রুপে রক্ত দিতে পারবে। ওকে, সেনাবাহিনীকে মুছে দিলাম, পারবে। এখন তুমি নিয়ে আসলা এখানে বি, বি কি দিতে পারবে? দেখো তো বি সেনাবাহিনী কি অবস্থা। বি সেনাবাহিনী হচ্ছে এ, ও সেনাবাহিনী কেনা বি। এখন দেখা গেল যে ভারতের একজন সেনাবাহিনী আর একজন বাংলাদেশের সেনাবাহিনী, দুই সেনাবাহিনী একসাথে আসলো। এখন তাদেরকে বর্ডারে দেখা হলো, এই তোমার তো ড্রেস আপও আলাদা, তুমি তো অন্য দেশের সেনাবাহিনী, তাহলে তোমার সাথে যুদ্ধ করতে হবে। এই লাগাও যুদ্ধ, বিরাট যুদ্ধ হবে। অর্থাৎ এখানে যখন আমরা এ রক্তের গ্রুপকে আমরা যখন বি রক্তের গ্রুপ দেওয়ার চেষ্টা করব, তখন সেখানে কি হবে? তখন সেখানে রক্ত দলা পাকায় যাবে এবং ইনস্ট্যান্ট নাও ওই রোগীর মৃত্যু হবে, ডেড, জায়গায় ডেড। ওকে, ইনস্ট্যান্ট নাও ওই রোগী মৃত্যুবরণ করবে। তার মানে দাঁড়ালো এখানে আমাদের বি রক্তের গ্রুপ দেওয়া যাবে না। যাবে? যাবে না। আমি মুছে দিই, বি কে মুছে দিই। এখন তুমি চিন্তা করলা যে ভাইয়া আমরা এখন এবি কে নিয়ে আসি। কাকে নিয়ে আসি? আমরা এখন একটু এবি কে নিয়ে আসি, যে এবি দেখতে পারি কিনা একটু দেখি। ওকে ফাইন, নিয়ে আসো এবি কে। এখন তো এবি ডোনেট করতে পারে কিনা দেখবে। এবি সেনাবাহিনী কি অবস্থা? এবি সেনাবাহিনী কেনা? কোনো সেনাবাহিনী নেই। এবি কোনো সেনাবাহিনী নেই। এখন এবি কি দিতে পারবে? উত্তর হচ্ছে না ভাইয়া, পারবে না। কারণ কি? কারণ এবির কোনো সেনাবাহিনী নেই। যার কোনো সেনাবাহিনী নেই তার তো কোনো অস্তিত্বই নেই। কারণ ওর সেনাবাহিনী আছে, এখন ওর কোনো সেনাবাহিনী নাই, দুজনে এখন ওর যেহেতু সেনাবাহিনী নাই, তাহলে ও অ্যাটাক করবে ডিরেক্ট, ওর অ্যান্টিজেনের উপরে অ্যাটাক করবে। ঠিক আছে, যার ফলশ্রুতির কারণ হবে কি এখানে আরো ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। ঠিক আছে, তো যার কারণে এই রক্তের গ্রুপকে আমরা এবি রক্তের গ্রুপ আমরা দিতে পারবো না। এখন তুমি নিয়ে আসো ও রক্তের গ্রুপ, খেয়াল করো। এখন তুমি নিয়ে আসলা ও রক্তের গ্রুপে নিয়ে আসো, নিয়ে আসলে এখন আমরা ও রক্তের গ্রুপ। এখন দেখবা তুমি ওয়ের সেনাবাহিনী কি অবস্থা। ওয়ের সেনাবাহিনী আছে কেরা? আছে এ আছে এবং বি আছে। এখন কথা হচ্ছে ভাইয়া ও কি ডোনেট করতে পারবে? তো হচ্ছে হ্যাঁ পারবে। কেমনে পারবে? একটু খেয়াল করো তো, ওর কি কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন আছে? ওর তো কোনো অ্যান্টিজেনই নেই। ও রক্তের ব্লাড গ্রুপ, ওর তো কোনো অ্যান্টিজেন নাই। আছে? ওর তো কোনো অ্যান্টিজেনই নেই। তাহলে ওর আসলে ও কোনো শক্তিই নেই, যার কারণে ও যে কোনো কাউকে ইজিলি ডোনেট করতে পারে। তার মানে আমরা পাইলাম যে ও রক্তের গ্রুপ অবশ্যই এ রক্তের গ্রুপকে অবশ্যই ব্লাড ডোনেট করতে পারবে। ওকে, অ্যান্টিবডি গুলো মুছে দাও, লাগবে না। এখন আসে বি রক্তের গ্রুপ। বি রক্তের গ্রুপকে কি বি দিতে পারে? হ্যাঁ পারে। কারণ বি এর, এখন আমি কিন্তু সংক্ষেপে বলে যাবো, একটা ধরন বুঝাইছি আমি সংক্ষেপে বলে যাই। কারণ বি রক্তের গ্রুপে বি এর অ্যান্টিবডি কে আছে? কি আছে অ্যান্টিবডি? এ। তাহলে সেনাবাহিনী একই সেনাবাহিনী, ও সেই পারবে। এবি কি পারবে? পারবে না। কারণ কি? কারণ এবি এর কোনো অ্যান্টিবডিই নাই, পারবে না। তাহলে ও কি পারবে? হ্যাঁ ভাইয়া অবশ্যই ও পারবে। এ কি পারবে? বি কি এ দিতে পারে? পারবে না। কারণ কি? বি এর অ্যান্টিবডি হচ্ছে এ, ওর হচ্ছে বি, ওর হচ্ছে এ, মারামারি শুরু হয়ে যাবে। এখন দেখো এবি, এবি কি কোনো অ্যান্টিবডি আছে? খেয়াল করো তো, এবি কোনো অ্যান্টিবডি আছে? কোনো অ্যান্টিবডিই নেই। যার কোনো সেনাবাহিনীই নেই, তাকে তো যে কোনো ডোনেট করতে পারে। একটা দেশে কোনো সেনাবাহিনী নেই, সামহাও একটা দেশে কোনো সেনাবাহিনী নেই, যে কোনো জনসাধারণ ঢুকে যেতে পারবে। কোনো মারামারি কোনো সিস্টেম নেই। কারণ মারামারিটা করবে কে? সেই লোকটা তো লাগবে মারামারি করার জন্য, কেউই তো নেই। তার মানে এবি কে এ ডোনেট করতে পারে, বি ডোনেট করতে পারে, এবি ডোনেট করতে পারে এবং ও ডোনেট করতে পারে। মানে হচ্ছে এবি কে সবাই ডোনেট করতে পারে। এজন্য এবি কে বলা হয় কি জানো? এবি কে বলা হয় সার্বজনীন রক্তগ্রহীতা। কি বলা হয়? বলা হয় সার্বজনীন রক্ত গৃহীতা। হচ্ছে এটা হচ্ছে এবি। এবি এবি কে বলা হয় সার্বজনীন রক্তগ্রহীতা। এখন একটু আসো ও এর বেলায়। দেখো ও এর কিন্তু দুইটা অ্যান্টিবডি খাড়া আছে, দুইজন সেনাবাহিনী খাড়া আছে। যে আয়, কে আসবি আয়। আসলো এ, পারবে? পারবে না। কারণ এর অ্যান্টিবডি হচ্ছে বি, বিবি মিলল, একটা এ তো আছে। ঠিক আছে, বিবি ধরো প্রকট হয়ে গেল, কিন্তু একটা বিবি ধরো প্রচ্ছন্ন হয়ে গেল, কিন্তু একটা এ তো প্রকট আছে। তাহলে কি পারবে? পারবে না। তাহলে বি কি পারবে? বি পারবে? পারবে না। এবি পারবে? এবি তো কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এবিও পারবে না। ঠিক আছে, এবিও পারবে না। তাহলে ওকে শুধুমাত্র ওই রক্ত গ্রুপ দিতে পারে। কে পারে? ও রক্তের গ্রুপকে শুধুমাত্র ওই পারে ডোনেট করতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের ব্লাড গ্রুপিং এর মেইন কম্পোনেন্টস। এখন আমরা শিখবো আরএইচ ফ্যাক্টর থেকে। কিভাবে শিখবো আমরা? আমরা শিখবো এখন আরএইচ ফ্যাক্টর থেকে। এখন তুমি এটা একটু খেয়াল করো যে যতটুকু বুঝাইছি ভাইয়া, এতটুকু বুঝছো কিনা।
যদি বুঝে থাকো তাহলে আমরা এখন যাব আরএস ফ্যাক্টরে। আসো, আরএস ফ্যাক্টর রক্তের গ্রুপিং এর জন্য কিছু ফ্যাক্টর কাজ করে, এর মধ্যে একটা অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর হয় দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তোমরা তো অবশ্যই পজিটিভ নেগেটিভ চিনো, তাই না? তো আরএস ফ্যাক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো যখন আরএস প্লাস, কি যখন আরএস প্লাস, তখন ও কাকে কাকে দিতে পারবে? প্লাস কি প্লাসে দিতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। মাইনাসকে দিতে পারে না, মাইনাসকে দিতে পারে না। খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। যখন প্লাস প্লাসে দিতে গেল তখন পারবে। মনে করো সবসময় প্লাস হচ্ছে কি বড় লোক আর মাইনাস হচ্ছে গরিব। এখন এই যে প্লাস হচ্ছে বড় লোক, বড় লোকের অনেক টাকা পয়সার সম্পত্তি তুমি একজন গরিবকে দিয়ে দিলা। এখন ও যেহেতু গরিব, দেখো আমি কিন্তু নিচু মানে কাউকে হ্যারাস করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, মাইনাসকে যখন দিবে, মনে করো মাইনাস হচ্ছে গরিব জিনিস, এখন তুমি একজন একটা গরিবকে তুমি একটা ব্রিফকেস ধরে দিলা 1 কোটি টাকা, ও তো খুলতেই পারবে না, ও তো একটা ইট নিয়ে টাকাটাকে শুরু করে দেবে ভাঙার জন্য। বুঝছো? তো প্লাস কখনো মাইনাসকে দিতে পারে না, এটা মনে রাখবে, প্লাস কখনো মাইনাসকে দিতে পারে না। শোনো, এই ফ্যাক্টর যেভাবে পড়াচ্ছি, এই ফ্যাক্টর অনেক কঠিনভাবে বোঝানো যায়, একদম ইজি উপায় বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। এখন একটু আসো মাইনাস ফ্যাক্টর নিয়ে আসো। যখন আরএস নেগেটিভ ফ্যাক্টর, সো নেগেটিভ ফ্যাক্টর পজিটিভ দিতে পারে, হ্যাঁ পারে, মাইনাসকেও দিতে পারে। কেমনে দিতে পারে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। মাইনাস হচ্ছে গরিব মানুষ, তুমি গরিব মানুষের সম্পত্তি একটা বড় লোকে দিয়ে দিলা, অনেক কিছু মনেই করবে না, এই এগুলো তো কি, এগুলো কোনো টাকা হলো, এগুলো কিছু। যখন মাইনাস মাইনাস, গরিব গরিব দিতেই পারে, কারণ গরিবের একটু সম্পত্তি আছে, আরেকজন গরিবকে দিয়ে দিল, সে তার একটু মহা খুশি, হ্যাঁ তোমার 5 টাকা আমাকে দিলা, আমি হ্যাপি। যেমন ভাইয়া গরিব আছে বর্তমানে, তো বাইরের দিকে যদি টাকা টাকা একটু দেয় অসুবিধা নেই। ঠিক আছে, যদি বলে একটা বন্ধু যদি বলে, এই জীবন কি খবর, কি চলো আমরা একটু আজকে একটা সুন্দর একটা লাঞ্চ করি, বা সুন্দর একটা ব্রেকফাস্ট করি, বা সুন্দর একটা স্ন্যাক, ইভিনিং স্ন্যাক্স দেই, ওকে ফাইন, দাও একটা ট্রিট দাও, অসুবিধা কোথায়? বুঝছো? তো আমার মতন যারা আছে তারা যদি আমাকে খাওয়ায়, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, তাই খাওয়াও আমাকে, আমি আমি হ্যাপি। আমি তোমার গুণগান গাবো, অবশ্যই গাবো। বুঝছো? তো এই ছিল আমাদের ফ্যাক্টর। ফ্যাক্টরটা আবার একটু দেখো, পজিটিভ ফ্যাক্টর পজিটিভকে দিতে পারে, প্লাস মাইনাসকে দিতে পারে না, মাইনাস প্লাসে পারে, মাইনাস মাইনাসকে পারে। ওকে, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে এখন পুরো আমাদের এই অধ্যায়ের জন্য একেবারে মেইন পয়েন্ট, ডিরেক্ট রক্তের গ্রুপ যেখানে আমাদের মানে প্লাস রক্তের গ্রুপ মাইনাস রক্তের গ্রুপ যেখানে ক্রিয়েট করবে, আমরা ঠিক সেই জায়গাটা এখন আমরা অ্যাটাক করব। আসো, ঠিক আছে, আমরা এখন সেই জায়গাটায় অ্যাটাক করব। তো এখানে লেখো যাকে রক্ত দেয়, যাকে রক্ত দেয়। আর এখানে নাও যার কাছ থেকে নিতে পারে, যার কাছ থেকে নিতে পারে। ওকে, যাকে দেয় যার কাছ থেকে নিতে পারে। রক্তের গ্রুপগুলো একটু নামগুলো একটু লিখে নাও, লিখে নাও। এখানে হচ্ছে ধরো এ, তাহলে এটাও দিলাম আমরা এ, দিলাম বি, বি দিলাম এ বি, দিলাম এ বি, দিলাম ও, দিলাম ও। এখন এগুলো দিয়ে দাও, একটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এখন প্লাস মাইনাস দেওয়ার আগে একটু হিসাব করো, যাকে রক্ত দেয়, এ রক্তের গ্রুপ কাকে দিতে পারে বলো? এ রক্তের গ্রুপ কাকে কাকে দিতে পারে? এ রক্তের গ্রুপ কাকে কাকে দিতে পারে বলো? সো এইবারে আমরা পড়বো যে রক্তের ব্লাড গ্রুপিং। আসলে আমি এইগুলো সবাই পড়াইছিলাম, ক্যামেরা হট হয়ে যাওয়ার কারণে ক্যামেরা বন্ধ হয়ে গেছে, যার কারণে কোনো কিছু রেকর্ড হয় না, এখন আবার ডাবল খাটনি করা লাগতেছে। দেখো, আমাদের পড়তে হবে একটু আরএস ফ্যাক্টর। ঠিক আছে, আমরা পড়ে আসছি, এখন আমরা আবার একটু দেখি যে প্লাস রক্ত প্লাস প্লাসে দিতে পারে, প্লাস মাইনাসকে দিতে পারে না। ঠিক আছে, মাইনাস প্লাসকে দিতে পারে অবশ্যই, এবং মাইনাস মাইনাসকে দিতে পারে। ওকে, এখন একটু মনে করো যে কে কাকে রক্ত দেয়। ঠিক আছে, কে কাকে রক্ত দেয় একটু খেয়াল করো। এ রক্তে এ প্লাস রক্তের গ্রুপ, এ প্লাস না, জাস্ট মনে করো এ রক্তের গ্রুপ কাকে কাকে দিতে পারে। এ পারে এ কে পারে, আর কাকে পারে, আর পারে বি কে পারে, এ কে পারে, আর পারে এ বি কে পারে, তাই না? এ রক্তের গ্রুপ এ রক্তের গ্রুপকে দিতে পারে, এবং বি এ বি রক্তের গ্রুপকে দিতে পারে। ঠিক আছে, বি না কিন্তু এ বি। আমি এটা একটু কমপ্লিট করে নিই, এ বি, এ বি। এবার আসো একটু বিরক্ত গ্রুপ। ঠিক আছে, বিরক্ত গ্রুপ কাকে কাকে দিতে পারে? বি পারে বি কে দিতে পারে,
আর পারে কাকে? আর পারে এবি কে। ঠিক আছে, বি পারে বি কে, আর পারে এবি কে। ওকে, এখন হচ্ছে এবি রক্তের গ্রুপ। কোন রক্তের গ্রুপ? এ বি রক্তের গ্রুপ। এবি রক্তের গ্রুপ কে কে দিতে পারে? দেখো, কে কে এবি রক্তের গ্রুপ কে? এবি রক্তের গ্রুপ শুধুমাত্র কাকে দিতে পারে? ঠিক আছে, এবি রক্তের গ্রুপ কাকে দিতে পারে? এবি শুধুমাত্র এবি কে দিতে পারে, তাই না? এবি শুধুমাত্র এবি কে দিতে পারে। এবি পারে শুধুমাত্র এবি কে দিতে। আর ও রক্তের গ্রুপ কাকে দিতে পারে? ও পারে কিন্তু সবাইকে দিতে পারে, তাই না? তো সুন্দর করে লেখো, এ কে পারে, বি কে পারে, এবি কে পারে, এবি কে পারে, ও কে পারে, ও কে পারে। ও নেগেটিভ রক্ত কি পারবে? এ কে দিতে পারে, এ কে দিতে পারে, বি কে পারে, বি কে পারে, এবি কে পারবে, এবি কে পারবে, ও কে পারবে এবং ওকে পারবে। ঠিক আছে, বুঝছো? না, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু প্লাস মাইনাস দিয়ে আমরা একটু এটাকে মডিফাই করি। দেখো, প্লাস দিলাম, মাইনাস, প্লাস মাইনাস। এখন তুমি হিসাব করো যে ভাইয়া প্লাস রক্তকে দিতে পারে, তাহলে প্লাস প্লাসকে দিতে পারবে, প্লাস কি মাইনাসকে দিতে পারে? উত্তর হচ্ছে না। তাহলে কেটে দাও। প্লাস কি মাইনাসকে দিতে পারবে? পারবে না। তার মানে মাইনাস কি হবে? এটা হবে না। এটা কি হবে? হবে না। বুঝছো? তো আমরা আরএস ফ্যাক্টর দিয়ে যদি সিম্পলিফাই করি, তাহলে দেখা গেছে এ পজিটিভ শুধুমাত্র এ পজিটিভকে পারে, আর এ পজিটিভ পারবে এ বি পজিটিভকে পারবে। তাহলে বাকিটুকু মুছে দাও, মুছে দাও, এটুকু মুছে দাও। হয়েছে? এখন আসো এ নেগেটিভ রক্ত। আমি আগে একটু সিম্পলিফাই করি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। দেখো, মাইনাস প্লাসকে পারে, মাইনাস মাইনাসকে পারে, তার মানে এ নেগেটিভ রক্ত এ প্লাস কেও পারবে, এ মাইনাস কেও পারবে, এ পজিটিভ কেও পারবে, এ বি নেগেটিভ কেও পারবে। আবার সেটা প্লাস রক্ত দিয়ে হিসাব করো, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ঠিক আছে, দেখো প্লাস কিন্তু মাইনাস দিতে পারে না, তাহলে মাইনাসটা ক্রস, মাইনাসটা ক্রস। ঠিক আছে, মাইনাস রক্ত কিন্তু প্লাস কেও দিতে পারে, মাইনাস কেও দিতে পারে। বুঝছো? ইজি, কিন্তু ইজি। একটু আগে যে লেকচার দিয়েছিলাম, ওই লেকচারটা আরো সুন্দর করে দিয়েছিলাম। বুঝছো? এখন একবারে তো দুইটা জিনিস মানে ভালো হয় না আর কি। ফার্স্ট টাইম দিয়ে ভালো হয়েছিল আসলে, এখন সেকেন্ড টাইমে আবার পড়াচ্ছি, মানে ইচ্ছাটাই মরে গেল পড়ানো। তো যাই হোক, সব মাইনাস রক্ত প্লাসকে দিতে পারে, পাইলাম। প্লাস রক্ত তাই প্লাস কি কাকে পারে? প্লাস প্লাসকে পারে। প্লাস কি মাইনাসকে পারে? মাইনাসকে পারে? উত্তর হচ্ছে না ভাই, পারে না। তাহলে এবি পজিটিভ রক্ত শুধুমাত্র এবি পজিটিভকে দিতে পারে। ঠিক আছে, আসো এবার নেগেটিভ রক্ত। নেগেটিভ অবশ্যই ভাই পজিটিভ কেউ পারে, নেগেটিভ কেউ পারে, পাইলাম। প্লাস রক্ত, পজিটিভ রক্ত শুধুমাত্র কাকে দিতে পারে? শুধুমাত্র পজিটিভকে দিতে পারে। নেগেটিভকে পারে? বলো বলো, পারে? নেগেটিভকে পারে? পারে না। প্লাস কখনো নেগেটিভকে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। ওকে, নেগেটিভ রক্ত সবসময় কি কাকে পারে? প্লাস মাইনাস উভয়কেই দিতে পারে, প্লাস মাইনাস উভয়কেই দিতে পারে। তাহলে আমি যেগুলি দিতে পারবে না সেগুলো আমরা মুছে দেই, মুছে দিয়ে আমরা চেকার বোর্ডটাকে সুন্দর করে ফুটিয়ে তুলি। ওকে, এই ছিল আমাদের চেকার বোর্ডটা, এটাকে সুন্দর করে ফেলি আমরা। যারা পারবে না তারা বাদ। ঠিক আছে, যারা পারবে না তারা বাদ। হয়েছে? বুঝছো? এখন আমরা পড়বো যে কার কাছ থেকে রক্ত নিতে পারবে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, এই দেখো, এই নেগেটিভ রক্ত কিন্তু সবার কাছ থেকে নিতে পারছে, তাই না? সবাইকে দিতে পারছে, যাকে রক্ত দেয় সবাই কিন্তু দিতে পারতেছে। তার মানে এটা হচ্ছে কি সর্বজনীন রক্তদাতা, সর্বজনীন রক্তদাতা। ওকে ভাইয়া, ক্লিয়ার? এরা হচ্ছে কি? এরা হচ্ছে সর্বজনীন রক্তদাতা। ওকে, এখন আমরা এই পেশে আলোচনা করবো। হ্যাঁ, ক্যামেরা ঠিক আছে। এখন আমরা এই পাশটা একটু আলোচনা করব যে যার কাছ থেকে রক্ত নিতে পারে। ওকে, এ পজিটিভ, এ রক্তের গ্রুপ কার কাছ থেকে নিতে পারে বলো? এ প্লাস রক্ত কার কাছ থেকে নিতে পারে? একটু একটু আগে আমরা মানুষকে দেখাইছিলাম, তাই না? আমরা ম্যানাকে দেখাইছিলাম না যে মানুষ কার কাছ থেকে নিতে পারে? তো এ পারে, এর কাছ থেকে নিতে পারে, আর ও এর কাছ থেকে নিতে পারে। এ লিখলাম, ও লিখলাম, এ লিখলাম, ও লিখলাম। বি পারে কার কাছ থেকে? বি পারে বি আর ও, বি পারে বি
আর পারে ও, তাই না? এবি, হিসাব করো, এবি এবি কার কাছ থেকে নিতে পারে, একটু খেয়াল করো তো। এবি কিন্তু সবাই দিছিল, এবি কিন্তু সবাই দিছিল, মনে আছে? তো এবি কে একটু সবাই দিয়ে দাও। এবি কে কি কি পারে? এ পারে, এ পারে, বি পারে, পারে, এবি পারে, পারে, এবি পারে, হ্যাঁ ভাই পারে, ও পারে, ও পারে। এখন আসো, এটা ছিল আমাদের কিন্তু এই লাইন। যাতে করে বুঝতে অসুবিধা না হয়, ওকে। এখন একটু এবি, হ্যাঁ এবি অবশ্যই সেই একই কথাবার্তা। এ পারে, বি পারে, এবি পারে, এবি পারে, তাই তো? আর পারে কে? ও। এখন যে পারে একটু ওকে, ও রক্তের গ্রুপকে কে কে দিতে পারছিল? ও রক্তের গ্রুপ কিন্তু ও, ওকে শুধুমাত্র কিন্তু ওই পারছিল, তাই না? ওকে শুধুমাত্র কিন্তু ওই পারছিল, আর কিন্তু কেউ পারে নাই, বুঝছো? এখন আমরা একটু আরএস ফ্যাক্টর থেকে একটু সিম্পলিফাই করি, ঠিক আছে? এই নাও প্লাস মাইনাস, এই নাও প্লাস, এই নাও মাইনাস। এখন হিসাব করো, যার রক্ত যার কাছ থেকে রক্ত নিতে পারে, তার মানে এই যে রক্তের গ্রুপগুলো আছে এরা কিন্তু এখানে ওকে ডোনেট করবে, তাই না? এই রক্তের গ্রুপগুলো এখন ওরে ডোনেট করবে। এখন তুমি হিসাব করো, ভাই প্লাস, প্লাস কি পাশে দিতে পারে? হ্যাঁ পারে। প্লাস কি মাইনাসে দিতে পারে? পারে না কিন্তু, ওসব বাদ, আগে হিসাব করো একটু। প্লাস কি প্লাসে দিতে পারবে? হ্যাঁ পারবে। মাইনাস কি প্লাসে দিতে পারে? মাইনাস কি প্লাসে দিতে পারে? পারে। প্লাস কি মাইনাসে প্লাসে দিতে পারে? পারে। মাইনাস কি প্লাসে দিতে পারে? অবশ্যই পারে। তার মানে এটা গেল। একটু সেকেন্ড একটু খেয়াল করো, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, খেয়াল করো। পজিটিভ রক্ত নেগেটিভকে দিতে পারে? প্লাস কি মাইনাস দিতে পারে? না। প্লাস কিন্তু মাইনাসকে দিতে পারে না, প্লাস কিন্তু মাইনাসকে দিতে পারে না। তার মানে শুধুমাত্র নেগেটিভ পারবে নেগেটিভকে রক্ত দিতে, ওকে। তার মানে এই দুইটা মুছে দেই আমরা, এই দুইটা পারবে না। কেমন জানি লেকচারটা এখন আর সে আগের মতো হচ্ছে না, একটু কত সুন্দর করে বুঝে দিলাম, এখন সেভাবে হচ্ছে না। যাই হোক, কামব্যাক দিই, আবার আমরা কামব্যাক দিই, ওকে। প্লাস রক্ত, দেখো ভাইয়া প্লাস কিন্তু প্লাস দিতে পারে, পারে। মাইনাস দিতে পারে, প্লাস পারে, মাইনাস পারে। কিন্তু নেগেটিভকে কিন্তু শুধুমাত্র নেগেটিভই দিতে পারে, প্লাস কিন্তু দিতে পারে না, প্লাস কিন্তু দিতে পারে না, প্লাস কিন্তু দিতে পারে না। তার মানে এখান থেকে শুধুমাত্র দিতে পারবে কে? দিতে পারবে নেগেটিভ, নেগেটিভকে দিতে পারবে, ঠিক আছে? এই নেগেটিভ শুধুমাত্র নেগেটিভকে দিতে পারবে, ওকে। নেগেটিভ শুধুমাত্র নেগেটিভকে দিতে পারে। তো এখানে আছে প্লাস, প্লাসকে কিন্তু সবাই দিতে পারে, তাই না? এই প্লাস পারবে, মাইনাস পারবে, প্লাস মাইনাস সবাই সবাই পারবে, ওকে। তার মানে দেখো এবি পজিটিভ এমন একটা রক্ত যাকে সবাই দিতে পারলো, তাই না? এই জন্য, এই জন্য এবি পজিটিভকে বলা হয়, এই পজিটিভকে বলা হয় সার্বজনীন রক্ত গ্রহীতা। কি বলা হয়? বলা হয় সার্বজনীন রক্ত গ্রহীতা, মানে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। আসো একটু নেগেটিভের বেলায় আসো। নেগেটিভ কি প্লাস দিতে পারে? বলো, নেগেটিভ কি প্লাস দিতে পারে? পারে না কিন্তু। আমি আগে তো সিম্পলিফাই করি। এখন দেখো পজিটিভ কি পারবে? পারবে না। পজিটিভ পারবে? পারবে না। পজিটিভ পারবে? পারবে না। পজিটিভ পারবে? পারবে না। পারবে কারা? পারবে শুধুমাত্র নেগেটিভ। কারণ কি? প্লাস কখনো মাইনাস দিতে পারে না, মাইনাস সবসময় মাইনাস দিতে পারে, ওকে। তাহলে যেগুলো হচ্ছে আমাদের প্লাস ছিল সেগুলি বাদ, শুধুমাত্র নেগেটিভ রক্তগুলি দিতে পারবে, ওকে। আসো প্লাসের বেলায়, এখানে সেই একই কথাবার্তা। প্লাস প্লাসকে দিতে পারে, মাইনাস প্লাসকে দিতে পারে, কিন্তু কখনো প্লাস কখনো মাইনাসকে দিতে পারে না, প্লাস কখনো মাইনাসকে দিতে পারে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের ব্লাড গ্রুপিং, যেটা আমি তোমাকে আরো একবার সুন্দর করে পড়িয়েছিলাম, বাট আনফরচুনেটলি তোমরা সেটাও দেখতে পারো নাই। এখন এই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং, বুঝছো? এই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং, যেটা আমি একটা মাইক্রো লিখে দিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত হয় নাই। সো এবার দেখো তোমাদের মনে আর কোনো কনফিউশন আছে কিনা ব্লাড গ্রুপ নিয়ে। আই হোপ তোমাদের ব্লাড গ্রুপিং নিয়ে আর কোনো কনফিউশন নেই। আমি টিকু দিয়েছিলাম যে ব্লাড গ্রুপিং পড়ানো শেষ, আমার পুরো ব্লাড প্রেশার, ওকে। সো এই ছিল 3 স্টার একটা টপিক, যেটাকে সুন্দর করে পড়ছি। এই ক্লাস করার পরে, এই ক্লাসটা করার পরে এখন তুমি বলো যে রক্তের গ্রুপ নিয়ে তোমার আর কোনো সংশয় আছে, কোনো ভয়ভীতি আছে? আই হোপ নাই, ঠিক আছে। তারপর যদি একটু একটু যদি মনের মধ্যে ব্যথা থাকে, তাহলে তোমার কাজ হচ্ছে ভিডিওটা পজ করো, একটু আবার ব্যাগে দাও, ব্যাগে আবার একটু দেখো, দেখবা ইনশাল্লাহ সব বুঝে গেছে, ওকে। সো এবার আমরা পড়বো ব্লাড প্রেশার, ওকে। চলো, সো এবারে আমরা পড়বো ব্লাড প্রেশার। কি পড়বো? আমরা পড়বো ব্লাড প্রেশার।
এবার টপিকটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি? রক্ত যখন আমাদের হৃৎপিণ্ডের ধমনির ভিতর থেকে যখন পরিবাহিত হয়, তখন ধমনির ভিতরে একটা প্রেশার একটা ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি করে। ঠিক আছে? একটা চাপ সৃষ্টি করে, একটা চাপ সৃষ্টি করে। এই চাপটা হচ্ছে ব্লাড প্রেশার। এখন এই ব্লাড প্রেশারটা ব্যক্তি বিশেষ বিভিন্ন প্রকারের হয়, দুই টাইপের হয়। একটা হচ্ছে হাই, আর একটা হচ্ছে লো। একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। এগুলো ডিপেন্ড করে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপরে। আমরা কি খাবার খাচ্ছি? আমরা খাচ্ছি সব জাঙ্ক ফুড, বাজে খাবার। তো বাজে খাবার পরিত্যাগ করতে হবে। এই সকল চর্বি জাতীয় খাবারের কারণে, বিশেষ করে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং যখন আমরা অন্য যেসব জাতীয় খাবার আছে, যেগুলা রাফে জাতীয় খাবার, এইসব জাতীয় খাবার যখন আমরা কম খাই, ডিম, দুধ এগুলো যখন আমরা কম খাই, তখন আমাদের লো প্রেশারের সৃষ্টি হয়। ঠিক আছে? এই হচ্ছে প্রেশার। সো এখানে যতটুকু আছে তোমাদের বইতে রিডিং করে নিও। তো ব্লাড প্রেশার থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য যখন যতটুকু করা লাগবে, ওই যে খাবার দাবার, কোন খাদ্যগুলো খেতে হবে, কোন খাদ্য অ্যাভয়েড করতে হবে, এগুলা ভালো করে পড়তে হবে। এবং ব্লাড প্রেশার যাতে হাই না হয়ে যায়, সেজন্য আমাদের যত মেন্টাল স্ট্রেস আছে, এই সকল মেন্টাল স্ট্রেস থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং এই সমস্ত যে কথাবার্তা আছে, এগুলো বই থেকে একবার রিডিং করে নেবা। ঠিক আছে? সো হাই প্রেশারের মূলত কথা তো ওই একটাই, মেন্টাল স্ট্রেস বেশি নেওয়া যাবে না। তাহলেই আমাদের ব্লাড প্রেশারের যে ঝুঁকি আছে মানুষের, এই ঝুঁকি থেকে ধীরে ধীরে মানুষ বের হয়ে আসতে পারবে। ঠিক আছে? আবার এই রোগ যদি একবার হয়ে যায়, তাহলে এখান থেকে রেহাই পাওয়া কিন্তু অনেকটা কষ্টের। অর্থাৎ একবার এই রোগে আক্রান্ত হলে সেখান থেকে ফিরে আসাটা অনেকটা কষ্টসাধ্য। ঠিক আছে? এখন আমরা পড়বো কোলেস্টেরল। ঠিক আছে? এখন আমরা পড়বো কোলেস্টেরল। এই কোলেস্টেরল একটা চার্ট আছে বই থেকে, এটা পড়তে হবে। কোলেস্টেরল। ঠিক আছে? কোলেস্টেরল, কোলেস্টেরল হয় দুই প্রকার। কত প্রকার হয়? হয় দুই প্রকার। কোলেস্টেরল হয় কত প্রকার? হয় দুই প্রকার। একটা হচ্ছে এলডিএল, একটা হচ্ছে এসডিএল। একটা কি? একটা হচ্ছে এলডিএল, আর একটা হচ্ছে এসডিএল। এই দুটো জিনিস ভালো করে করতে হবে। মাঝে এলডিএল সাধারণত হয় 70%। ঠিক আছে? তার আগে একটু বুঝি আমরা যে কোলেস্টেরল জিনিসটা কি। আমাদের যে আমাদের খাদ্য খাই, খাদ্যের মাধ্যমে যত চর্বি জাতীয় খাবার খাই, এই চর্বি জাতীয় খাবারগুলি কোলেস্টেরল স্তর হিসেবে আমাদের দেহের রক্তের মধ্যে জমা হয়। ঠিক আছে? এটার অনেক প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? কিন্তু এই যে এলডিএল এবং এসডিএল যে কোলেস্টেরল গুলো আছে, যদি অতিমাত্রায় জমা হয়ে যায়, তখন সেখানে মানুষের হৃৎপিণ্ডের ধমনী গুলায় অথবা শিরায়, ধমনীতে ওখানে প্লাক জমা হয়। কি সৃষ্টি হয়? প্লাক জমা হয়। ধরো এই একটা হচ্ছে ধমনী, এখানে এই চর্বি জাতীয় কোলেস্টেরল গুলো জমা হয়, এখানে আস্তে আস্তে প্লাক জমা হয়। ঠিক আছে? এবং এর কারণে হার্ট অ্যাটাক হয়। আমরা একটু পরে করবো হার্ট অ্যাটাক। ঠিক আছে? তখন দেখাবো যে কিভাবে হার্ট অ্যাটাকটা হয়। এবার প্লাক জমা হয়, প্লাক জমা হতে 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 এই একটা ধমনী বা একটা শিরাকে ওরা ব্লক করে দেয়। ঠিক আছে? সো এই হচ্ছে এলডিএল এবং এসডিএল। এলডিএল কে বলা হয় খারাপ কোলেস্ট্রল। এলডিএল কেমন? এলডিএল হচ্ছে খারাপ কোলেস্ট্রল, খুব বাজে একটা জিনিস। এলডিএল হচ্ছে কি? খারাপ। আর এসডিএল হচ্ছে কি? ভালো কোলেস্ট্রল। এলডিএল হচ্ছে ভালো। ওকে? সো এমসিকিউর জন্য এই কোলেস্ট্রল পাঠটা সম্পূর্ণ এমসিকিউর জন্য পড়তে হবে। কিসের জন্য পড়তে হবে? আমাদের পড়তে হবে এমসিকিউর জন্য। ঠিক আছে? আরেকটা জিনিস জানতে পারো, যেটা বইতে দেয়া আছে, এটা হচ্ছে এলডিএল এর আদর্শ মান হচ্ছে 1.8 এর নিচে। কত? 1.8 না? হ্যাঁ, 1.8 এর নিচে। আর এসডিএল মান হচ্ছে 1.5 এর থেকে বড়। তাহলে এটা হয় আদর্শ। যখন এসডিএল আমাদের 1.5 থেকে বড় হবে, তখন সেটা হবে আদর্শ। এবং এলডিএল যখন আমাদের 1.8 এর থেকে নিচে হবে, ছোট হবে, তখন সেটা হবে এলডিএল এর আদর্শ মান। ঠিক আছে? সো কোলেস্টেরল নিয়ে এতটুকু পড়াশোনা করো। এখন আমরা পড়ে যাবো, এখন আমরা পড়বো আমাদের হার্ট অ্যাটাক। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? হার্ট অ্যাটাকটা ভালো করে পড়তে হবে। আর হৃৎপিণ্ড সুস্থ থাকার উপায়, এটা তোমরা বই থেকে সুন্দর একটা রিডিং করে নেবে একবার। বোঝানোর মতো এখানে কিছুই নেই। আমি তোমাদেরকে এখন পড়াবো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকটা বোঝার একটু বিষয় আছে। সো এখানে একটু মনোযোগ দাও। ওকে? তো লোডশেডিং এর কারণে আমাদের দীর্ঘ সময় পরে আবার ক্লাসে জয়েন করতে হয়েছে। আমাদের লাস্ট দুইটা টপিক রয়ে গেছিল। একটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা ছিল হৃৎপিণ্ড সুস্থ রাখার কৌশল। ঠিক আছে? সো এই পর্যায়ে আমরা পড়বো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি? যখন আমরা খেলাধুলা না করি, পরিশ্রম না করি, যখন আমরা কি করি না, পরিশ্রম করি না, খেলাধুলা না করি, তখন আমাদের এই যে হার্টের মধ্যে যে আর্টারি রয়েছে, এই আর্টারির মধ্যে চর্বি জমা হয়। কি জমা হয়? চর্বি জমা হয়। এই যে চর্বি জমা হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় প্লাক জমা হয়। এই যে চর্বি জমা হয়, এই চর্বিকে বলা হয় প্লাক। যখন আমাদের হৃৎপিণ্ডের আর্টারির মধ্যে চর্বি জাতীয় পদার্থ জমা হয়,
তখন সেটাকে বলা হয় প্লাক। এই প্লাক জমা হওয়ার কারণে, কি জমা হওয়ার কারণে, এই চর্বি পদার্থ যখন জন্মায়, যখন সৃষ্টি হয়, যখন একটা আর্টারিকে ব্লক করে দেয়, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্লাক। এই প্লাক জমার কারণে, খেয়াল করো ভাইয়া, আমি যে এখানে আঁকছিলাম এই মাত্র, এই দেখো, এই যে প্লাক জমা হইলো, এই প্লাক জমা হওয়ার কারণে হৃৎপিণ্ডের পরবর্তী কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি প্রদান পৌঁছতে পারে না। কি পারে না? অক্সিজেন এবং পুষ্টি প্রদান পৌঁছতে পারে না। তুমি জাস্ট এই ফলোচারটা মনে রাখবা, তাইলে তুমি পরীক্ষায় একেবারে সুন্দর করে সিকিউ সলভ করতে পারবা। ওকে, খেয়াল করো, যখন যখন একটা আর্টারির মধ্যে প্লাক জমা হয়, তখন পরবর্তী কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি প্রদান পৌঁছতে পারে না। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় নেক্রোসিস। কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় নেক্রোসিস। যখন হৃৎপিণ্ডের আর্টারির মধ্যে প্লাক জমা হয়, প্লাক জমা হওয়ার কারণে হৃৎপিণ্ডের পরবর্তী কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি প্রদান পৌঁছতে পারে না, এই প্রক্রিয়াটিকে বলা হয় নেক্রোসিস। ঠিক আছে? নেক্রোসিস হওয়ার কারণে কি হয় দেখো, নেক্রোসিস, এই যে সমস্যাটা নেক্রোসিস, এই সমস্যা হওয়ার কারণে হৃৎপিণ্ডের পরবর্তী যে কোষগুলো রয়েছে সেখানে ইনফেকশন হয়। কি হয়? ইনফেকশন হয়। এই ইনফেকশনের নামটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। লেখো, মায়োকার্ডিয়াল ইনফেকশন। ইনফেকশন, ঠিক আছে? মায়ো মানে কি? আমি কিন্তু একটু আগে বলছিলাম, ক্লাসের শুরুতে কিন্তু বলছিলাম, মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে মধ্যস্থ, অর্থাৎ মাংসপেশি। মাংসপেশিতে, হৃৎপিণ্ডের মাংসপেশিতে যে ইনফেকশনটা হয়, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড সংক্রান্ত, সো মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে এই যে নেক্রোসিস হইলো, নেক্রোসিস হওয়ার কারণে হৃৎপিণ্ডের পরবর্তী যে কোষগুলি রয়েছে সেখানে ইনফেকশন হয়, অর্থাৎ হার্টের ভিতরে যে মাংসপেশি আছে, মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়ামের মধ্যে ইনফেকশন সৃষ্টি হয়, এটাকে বলা হয় ইনফেকশন। এই যে ইনফেকশন হইলো, এই ইনফেকশন হওয়ার কারণেই মূলত হার্ট অ্যাটাক হয়। কি হয়? হার্ট অ্যাটাক হয়। এই ইনফেকশন হওয়ার কারণেই মূলত হার্ট অ্যাটাক হয়। ওকে, দেখছো দেখছো টপকাই গেল কারেন্টটা আবার। এই হচ্ছে আহ, বর্তমান কারেন্ট সিচুয়েশন, বাংলাদেশের রিসেন্ট কারেন্ট সিচুয়েশন হচ্ছে এরকম, বুঝছো? আমরা তো পড়াশোনা করতেছি, তাই না? এইটা, এই যে ভিডিওটা আজকে কতবার কারেন্ট নিয়েছে এটা হিসাব করে রাখবা, ঠিক আছে? এটা বাইরে কমেন্ট করে জানাবা, এবং এই ভিডিওটাকে আমরা এসএম হকমিলকে দেখাইতে হবে, ঠিক আছে? যে স্যার দেখেন, আমরা তো পড়াশোনা করতেছি, কিন্তু তার মাঝে কেন আমাদেরকে কেন ডিস্টার্ব করতেছেন? আমরা তো পড়াশোনা করতেছি, তো তার মাঝে কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছেন? কি একটা অবস্থা! এই ক্লাসে রেকর্ড করতে মনে হয় 3-4 বার আমার কষ্ট করা আছে কারেন্টের জন্য। এই যে বিদ্যুৎ নিয়েছিল, আমি প্রায় 2 ঘন্টা পরে আবার ক্লাস আসছি। এত এত ধৈর্য কিভাবে নেওয়া যায়? আচ্ছা, তো দেখো, এই যে নেক্রোসিসের কারণে পরবর্তী কোষে যে পুষ্টি এবং অক্সিজেন প্রবেশ করতে পারে না, সেজন্য হার্টের বিভিন্ন জায়গায়, মায়োকার্ডিয়ামের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়। এই ইনফেকশনকে বলা হয় হার্ট অ্যাটাক। ঠিক আছে? এই হার্ট অ্যাটাক ক্ষেত্র বিশেষ অনেক আছে, হার্ট অ্যাটাক বিভিন্ন জায়গায় হতে পারে। লাইক, এই হচ্ছে ধরো প্লাক জমা হয়েছে, এখানে ধরো প্লাক জমা হয়েছে, এই হৃৎপিণ্ডের ধরো বাকি অংশ, সামহাও এই সকল অংশে এক জায়গায় না, এই যে একটা জায়গায় ইনফেকশন হয়েছে, কিন্তু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়েছে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়েছে, তখন সেটাকে বলা হয় হার্ট ফেলার। অর্থাৎ হৃৎপিণ্ডের যদি বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাক হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি হার্ট ফেলার। সো হার্ট অ্যাটাক থেকেই মানে হার্ট ফেলার হয়। তো এই ছিল আমাদের হার্ট অ্যাটাকের মূল কাহিনী। তুমি জাস্ট এই ফলোচারটা মনে রাখো। এই ফলোচারটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এই ক্লাসটার সকল সকল কিছু তোমার জন্য ইজি হয়ে যাবে। বিশেষ করে আমাদের হার্ট অ্যাটাকের যত কাহিনী ছিল। তারপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে হৃৎপিণ্ড সুস্থ রাখার কৌশল। তোমরা এটা ভালো করেই জানো যে হৃৎপিণ্ড, এগুলো বই থেকে পড়বা, ঠিক আছে? আর ক্লাসে আর সময় নেব না, ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আই হোপ 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আর আমি বেশি লং করব না। হৃৎপিণ্ড সুস্থ রাখার কৌশলটা এটা তোমরা বই থেকে ভালো করে পড়বা, ঠিক আছে? আমি একটু বলে দেই, হৃৎপিণ্ড, দেখো, হৃৎপিণ্ড যদি আমরা ব্যায়াম না করি, পরিশ্রম না করি, খেলাধুলা না করি, তাহলে হৃৎপিণ্ডের প্লাক জমা হয়, এতক্ষণ যে পড়লা, এইগুলো জমা হতে পারে। এনজাইনা হতে পারে, অর্থাৎ এনজাইনা হচ্ছে বুকে ব্যথা হতে পারে। এনজাইনা আবার 2-3 প্রকারের হয়, ঠিক আছে? শুয়ে থাকলে বা বিশ্রাম করা অবস্থায় ব্যথা হয়, আবার অনেকে আছে খেলাধুলা করলে ব্যথা হয়, এমনিতে ব্যথা হয়। তো এরকম এনজাইনার বহুত কাহিনী আছে, এগুলো তোমার জানা দরকার নাই। তুমি লিখবা যে খেলাধুলা করতে হবে, পরিশ্রম করতে হবে,
নিয়মিত স্বাস্থ্যকর এবং ভালো খাবার খেতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাহলেই আমরা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারবো। বিশেষ করে যত আনহাইজিন ফুড আছে, আমরা খাবারে যে কালার ইউজ করি, এইসব কালারের কারণেও কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা সৃষ্টি হয়। এগুলো কিডনিতে অ্যাটাক করে। সো এই সমস্ত কথাবার্তাগুলা একেবারে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বইতে সুন্দর করে লেখা আছে। এগুলো তোমরা পরীক্ষার খাতায় কোশ্চেনে লিখবা। সো এই লেকচারের মাধ্যমে এবং এখানেই শেষ করছি আজকের ক্লাস। জানি না কখন বিদ্যুৎ নিয়ে যায়। ঠিক আছে, কাজটা ভালো করে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে করো। আই হোপ এই ক্লাস করার পর এই অধ্যায় থেকে তোমার আর কোনো কিছু বাদ রইল না। তুমি এখন তোমার কাজ কি, তুমি টেস্ট পেপার গাইড খুলবা, খুলে এই অধ্যায়ের যত সিকিউ আছে সকল সিকিউ গুলো একবার ট্রাই করবা, যে সবগুলো সলভ করা একবার ট্রাই করবা, দেখবা সবগুলো খুললে পর দেখবা এইসব টপিকের ভিতর থেকেই আসছে। তুমি জাস্ট একবার চোখ বুলাবা। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী একটি ক্লাসে। পরবর্তী ক্লাস নিয়ে ফিজিক্স নিয়ে আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে ফিজিক্স ক্লাসে। ওকে।